আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ক্লাসে আই ফরম্যাট পর্যন্ত পড়েছিলাম। আই ফরম্যাটের যে অপারেশনগুলো ছিল তার কয়েকটা উদাহরণ আমরা দেখছিলাম। এডিশন, সাবট্রাকশন, এন্ড, ওর, শিফট লেফট লজিক্যাল, শিফট রাইট লজিক্যাল, তারপর লোড স্টেটমেন্ট। এগুলো আমরা দেখছিলাম যে এগুলো হলো আমাদের আই ফরম্যাটের আন্ডারে পড়ে। সো আই ফরম্যাট হলো যে অপারেশনগুলোতে আমাদের যে অপারেন্ডগুলা থাকে তার মধ্যে যে দুইটা সোর্স থাকে তার একটা সোর্স হয় কনস্ট্যান্ট ভ্যালু, তাদেরকে বলা হয় আই ফরম্যাট বা আই ফরম্যাটের আন্ডারে বা আই টাইপের আন্ডারে। সো আমাদের এখানে একটা আই ফরম্যাটের অপারেশন বা আই টাইপের অপারেশন যদি দেখি, আমরা একটা এখানে এন্ড আই অপারেশন নিয়েছি যেখানে x20 যে রেজিস্টারটা এবং 4 এই এই রেজিস্টারের ভিতরে যে ভ্যালুটা স্টোর আছে এবং 4 এই দুইটার মাঝখানে একটা এন্ড অপারেশন হবে এবং ওদের যে রেজাল্টটা হবে এন্ড অপারেশনের পরে এই রেজাল্টটা x19 রেজিস্টারে স্টোর হবে। সো এটা হলো অপারেশনের সিগনিফিকেন্স। সো আমরা যদি আই ফরম্যাটের কিভাবে এনকোডেড থাকে আমাদের যে 32 বিট মেশিন কোড ওটা দেখি, আমাদের প্রথম 7টা বিট সব ফরম্যাটের মতোই অপারেশন কোড থাকে। এটা কি ফরম্যাট এটা বোঝানোর জন্য এখানে 7টা বিট থাকে। ঠিক তারপরে আমাদের একটা ডেস্টিনেশন রেজিস্টার স্টোরের জন্য 5 বিট থাকে এবং তারপরে আমাদের ফাংশন 3 নামে 3 বিটের একটা স্লট থাকে যেটাতে আমরা যেটার বিট কম্বিনেশনটা ডিসাইড করে দেয় যে আমাদের আই ফরম্যাটের মধ্যে কোন অপারেশনটা এক্সপ্লিসিটলি এক্স্যাক্টলি কোন অপারেশনটা সেটা হলো যে ওই ফাংশন যে বিট সিকোয়েন্সটা আছে ওটা ডিসাইড করে দেয়। সো তারপরের যে 5 বিটের স্লটটা ছিল সেটা ছিল সোর্স 1। সো আমরা জানি আই ফরম্যাটের যে দুইটা সোর্স আছে তার মধ্যে প্রথম সোর্সটা হলো রেজিস্টার। সো এই সোর্স 1 রেজিস্টারটা বসবে এই জায়গায়। এরপরে বাকি যে 12 বিট বাকি থাকে এই 12 বিট ইউজ করি আমরা কনস্ট্যান্ট গুলা স্টোর করার জন্য। তার মানে আমাদের 2 টু দি পাওয়ার 12টা কনস্ট্যান্ট স্টোর করা যাবে। 0 থেকে 2 টু দি পাওয়ার 12 - 1 পর্যন্ত কনস্ট্যান্ট স্টোর করা যাবে। সো আমরা যদি এই এন্ড আই অপারেশনটার বিট এনকোডের অংশটা দেখি তাহলে আমরা কি দেখব যে প্রথমে আমাদের অপকোড যেটা দেওয়া থাকবে কোশ্চেনে ওটা লিখবো অথবা 7টা ক্রস চিহ্ন দিয়ে দিব এখানে। তারপর আমাদের যে এই জায়গায় থাকে ডেস্টিনেশন রেজিস্টারটা, সো আমরা এখানে ডেস্টিনেশন রেজিস্টার আমাদের 19, সো 19 এর বাইনারিটা লিখবো। তারপর ফাংশন 3 যেখানে 3 বিটের একটা ফাংশন 3 বিটের একটা নাম্বার থাকবে যেটা কোশ্চেনে দেওয়া থাকলে ওটা বসাবো অথবা 3টা ক্রস দিয়ে দিব। তারপরে আমাদের থাকে সোর্স রেজিস্টারটা, এখানে 20 হলো আমাদের সোর্স রেজিস্টার, এটার বাইনারিটা লিখবো। তারপরে 12 বিট থাকে হলো আমাদের কনস্ট্যান্টটাকে স্টোর করার জন্য, সো আমাদের এখানে 4 হলো কনস্ট্যান্ট। সো এই 4 এর বাইনারিটা আমরা এখানে লিখব। সিমিলারলি আমাদের এই অপারেশনগুলো ছাড়াও লোড অপারেশনটাও আমাদের আই ফরম্যাটের আন্ডারে পড়ে। সো লোডের ক্ষেত্রে কি, লোডের ক্ষেত্রে এই x19টা হলো আমাদের ডেস্টিনেশন আর এটা হলো আমাদের সোর্স। আমরা এই মেমোরি অ্যাড্রেস থেকে ভ্যালুটাকে রিড করে নিয়ে এসে এই রেজিস্টারে স্টোর করি। সো এই রেজিস্টারটা আমাদের ডেস্টিনেশন আর এই মেমোরি অ্যাড্রেসটা আমাদের সোর্স। এই মেমোরি অ্যাড্রেসটা আমরা ক্যালকুলেট করি কিভাবে, আমাদের কাছে একটা বেজ রেজিস্টার থাকে, বেজ অ্যাড্রেস থাকে। ওই অ্যাড্রেসে ওই বেজ রেজিস্টারের ভিতরে আমাদের বেজ অ্যাড্রেসটা থাকে। ওই অ্যাড্রেসের সাথে আমরা এই অফসেটটা যোগ করলে আমরা যে টার্গেট অ্যাড্রেস থেকে ভ্যালুটাকে রিড করতে চাই ওই টার্গেট অ্যাড্রেসটা আমাদের ক্যালকুলেট হয়ে যায়। সো এখানে কনস্ট্যান্ট হলো এই অফসেটটা আর এই x19 যেটা সেটা হলো ডেস্টিনেশন আর এই x20তে আমাদের বেজ অ্যাড্রেসটা স্টোর থাকে। সো এটা আমাদের সোর্স। এই রেজিস্টার থেকে আমরা বেজ অ্যাড্রেসটা রিড করে আনি, তারপর এটার সাথে 40 যোগ করে আমাদের টার্গেট অ্যাড্রেসটা ক্রিয়েট করি এবং ওই টার্গেট অ্যাড্রেস থেকে আমরা ডাটাটাকে রিড করে এনে এই x19-এ রাইট করে দিই। সো x19 আমাদের ডেস্টিনেশন। সো আমাদের এই যে ডেস্টিনেশন রেজিস্টার ছিল এখানে বসবে 19, তারপর এই যে সোর্স রেজিস্টার ছিল এখানে বসবে 22 যেটা আমাদের বেজ অ্যাড্রেসটা স্টোর করে যে রেজিস্টারটা ওইটার নাম্বারটা। এই যে অফসেটটা ছিল সেটা হলো আমাদের এই কনস্ট্যান্ট যে 12 বিট সেটাতে বসবে। সো এটা ছিল আমাদের লোড অপারেশন এবং অন্য যে আই ফরম্যাটগুলো এগুলো আমরা আগের ক্লাসে শিখছি। সো সিমিলারলি
আমাদের যে স্টোর অপারেশন এটার সিগনিফিকেন্স কি? আমরা জানি যে স্টোর অপারেশনের ক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের X19 রেজিস্টার, এই যে রেজিস্টারটা, এটাতে যে ভ্যালুটা আছে এটা আমরা এই মেমোরি পজিশনে স্টোর করে দিই। সো এই মেমোরি পজিশনটা আমরা আগের মতোই বের করব, যে X22 তে যে অ্যাড্রেসটা আছে ওটার সাথে 40 যোগ করে, অফসেটটা যোগ করে যে অ্যাড্রেসটা পাবো, ওই টার্গেট অ্যাড্রেসে গিয়ে X19 রেজিস্টারের ভিতরে যে ভ্যালুটা স্টোর ছিল ওটাকে আমরা এই মেমোরি অ্যাড্রেসে গিয়ে স্টোর করে দিয়ে আসবো। সো এখান থেকে আমরা দেখতেছি যে আমাদের এই যে X19 রেজিস্টারটা এটা একটা সোর্স রেজিস্টার। আমরা এই সোর্স রেজিস্টারের ভ্যালুটা রিড করে এই মেমোরি অ্যাড্রেসে রাইট করি। আমাদের এই মেমোরি অ্যাড্রেসটা ডেস্টিনেশন। আচ্ছা, আমাদের এই যে মেমোরি অ্যাড্রেসটা এটা ক্যালকুলেট করে আমরা এই অফসেটটার সাথে এই X22 বেজ রেজিস্টারটাতে যে অ্যাড্রেসটা স্টোর থাকে ওই দুইটা যোগ করে। সো X22টা আমাদের এটা একটা সোর্স রেজিস্টার, কারণ এখান থেকে আমরা বেজ অ্যাড্রেসটা রিড করি। সিমিলারলি এই X19টা আমাদের একটা সোর্স রেজিস্টার, কারণ এই ভ্যালুটা আমরা অ্যাকচুয়ালি মেমোরিতে স্টোর করি। এই রেজিস্টারের যে ভ্যালুটা এটা আমরা রিড করি এখান থেকে, তারপরে এটা আমরা মেমোরিতে স্টোর করে দিই। সো এটা হলো আমাদের ইনপুট। সো ইনপুটগুলো হলো সোর্স, আর এই যে মেমোরি লোকেশনটা সেখানে আমরা আউটপুটটা লিখি। সো এটা হলো আমাদের ডেস্টিনেশন। সো আমি যদি চিন্তা করি আমাদের স্টোর যে অপারেশনটা এটাতে কোনো ডেস্টিনেশন রেজিস্টার নাই। সো আমাদের আগের যতগুলা টাইপ ছিল সেখানে যে অপকোডের পাশের যে 5 বিট ছিল এটা ছিল ডেস্টিনেশন রেজিস্টারের জন্য। তার মানে আমাদের স্টোর অপারেশনের জন্য যেহেতু কোনো ডেস্টিনেশন রেজিস্টার নাই, আমাদের এই 5 বিট আমাদের ডেস্টিনেশন রেজিস্টারের জন্য ইউজ হবে না। আবার স্টোর অপারেশনে দুইটা সোর্স রেজিস্টার আছে, একটা হলো যে বেজ রেজিস্টার যেটা, একটা হলো যে ভ্যালু যেটা আমরা স্টোর করব, যেটা ওই রেজিস্টারে স্টোর ছিল এটা আমরা মেমোরিতে স্টোর করব। সো এই দুইটা রেজিস্টার সোর্স রেজিস্টার। সো আমরা এটাকে আই ফরম্যাট দিয়ে করতে পারছি না কেন? কারণ আমাদের আই ফরম্যাটে একটা সোর্স রেজিস্টার ছিল এবং একটা ডেস্টিনেশন রেজিস্টার ছিল, কিন্তু আমাদের যে স্টোর অপারেশনটা এটাতে দুইটাই সোর্স রেজিস্টার, ডেস্টিনেশনটা একটা মেমোরি। সো আমরা এই X19 আর X22 জন্য দুইটা সোর্স রেজিস্টারের স্লট আমাদের লাগবে। সো আমরা এখানে আমাদের যে আগের সোর্স রেজিস্টারটা ছিল এটাতে আগের মতোই আমরা বেজ অ্যাড্রেসটাকে স্টোর করব। সো এখানে আমাদের 22 স্টোর হবে। আমাদের যে 2 নম্বর সোর্স যেটা, এটা আমাদের RS2 নামে একটা স্লট আমরা RS1 এর পাশে 5 বিটের রাখছি, ওটাতে আমরা 19 স্টোর করব। এখন আমাদের যে এই অফসেট কনস্ট্যান্টটা বাকি আছে এটা তাহলে আমরা কোথায় স্টোর করব? সো আমাদের আনইউজড স্পেস রয়ে গেছে এখানে একটা 5 বিটের, আর এখানে লাস্টের দিকে একটা 7 বিটের। সো টোটাল যে এই 12 বিট, 7 আর 5 মিলে যে 12 বিট, এই 12 বিটের মধ্যেই আমাদের এই অফসেটটাকে স্টোর করা লাগবে, এই কনস্ট্যান্টটাকে স্টোর করা লাগবে। সো এই কনস্ট্যান্টটাকে আমরা কিভাবে স্টোর করব? প্রথমে কনস্ট্যান্টটার আমরা বাইনারি বের করে ফেলবো। এই বাইনারি 0 থেকে 4 বিট পর্যন্ত প্রথম 5টা বিট আমরা স্টোর করব এই ফার্স্টের 5 বিট পজিশনে, এবং তারপর থেকে যতগুলা বিট আছে বাকি যে 7টা বিট এটা স্টোর করবো আমরা লাস্টের 7 বিট পজিশনে। সো আমরা 40-এর বাইনারি বের করলে যেটা হবে তার প্রথম 5টা বিট এখানে স্টোর করব, এবং লাস্টের যে 7টা বিট সেটা লাস্টের 7 বিট পজিশনে স্টোর করব। সো এই কোয়েশনটা মাঝে মাঝে আসে যে আমাদের যে কেন আমরা আই ফরম্যাটকে স্টোরের জন্য ইউজ করতে পারলাম না। তার কারণ আই ফরম্যাটে আমাদের একটা সোর্স রেজিস্টার একটা ডেস্টিনেশন রেজিস্টারের স্লট ছিল, কিন্তু স্টোর অপারেশনে আমাদের দুইটাই সোর্স রেজিস্টার, ডেস্টিনেশনটা একটা মেমোরি। সো আমাদের দুইটা সোর্স রেজিস্টারের স্লট লাগে। আবার আমরা যদি এরকম করতে চাইতাম যে এই দুইটাকে, এই ইমিডিয়েট গুলাকে একই সাথে রাখার চেষ্টা করতাম, তাহলে যেটা হইতো আমাদের যে এই সোর্স রেজিস্টার গুলা ওদের পজিশনটা শিফট হয়ে এদিকে চলে আসতো। আমি যদি এই 7 বিটকে এদিকে নিতে চাইতাম, এটার পাশেই নিতে চাইতাম, সো এতে যেটা হইতো আমাদের সব ফরম্যাটের ক্ষেত্রে আমাদের সোর্স রেজিস্টার গুলা এই বিট পজিশনেই ছিল। সো আমরা সবসময় এই সোর্স রেজিস্টার গুলাকে সেম বিট পজিশনেই রাখতে চাই। আমাদের যদি আর ফরম্যাটটা আমরা দেখি, এখানে আমাদের সোর্স রেজিস্টার এই বিট পজিশনেই ছিল। সিমিলারলি আমরা এটাতেও এই বিট পজিশন থেকে শুরু করতে চাই, এটাতেও সেম পজিশন থেকে শুরু করতে চাই।
সো আমরা কেন স্প্লিট করছি ইমিডিয়েটটাকে, কারণ আমরা RS1 এবং RS2 এর ফিল্ডটাকে সেম মিড পজিশনেই রাখতে চাই। যদি আমরা এই দুইটাকে একই সাথে রাখতে চাইতাম তাহলে এই দুইটা একটু শিফট হয়ে এদিকে চলে আসতো, এই সোর্স 1 এবং সোর্স 2টা শিফট হয়ে এদিকে চলে আসতো। এতে আমাদের ডিজাইনে একটু ঝামেলা হতো। আমরা ডিজাইনগুলোকে আমরা জানি, আমাদের ডিজাইন প্রিন্সিপালটা কি ছিল যে আমরা যতটুকু পারি সিমিলার রাখার চেষ্টা করব সবগুলা ফরম্যাট। সো আমরা সোর্স 1 রেজিস্টারটা হলো এই বিট পজিশন থেকে শুরু করি, এই যে 14 ওর 15 থেকে 19 পর্যন্ত ছিল মনে হয় এটা, তারপর 19 থেকে 24 পর্যন্ত পরের সোর্সটা। সো এই বিট পজিশনগুলো আমরা ঠিক সেম রাখার জন্য সব ফরম্যাটে আমরা এই ইমিডিয়েট গুলাকে আমাদের স্প্লিট করা লাগছে। সো আমরা আমাদের কিছু লজিক্যাল অপারেশন আছে যেগুলোকে আমরা অ্যাকচুয়ালি বিটওয়াইজ অপারেশনও বলি। এই ধরনের অপারেশনগুলো কি কি? অনেক ধরনের অপারেশন আছে, আমরা এখানে কয়েকটা অপারেশন লিখছি, যেরকম এন্ড অপারেশন, ওর অপারেশন, এক্সোর অপারেশন, আরো অনেক কিছু আছে, ন্যান্ড, নর, তারপর এক্সোর, এক্স নর, আরো অনেক কিছু আছে। সিমিলারলি শিফট লেফট, শিফট রাইট, এই অপারেশনগুলোকে বিটওয়াইজ অপারেশনও বা লজিক্যাল অপারেশন বলা হয়। বিটওয়াইজ বলা হয় কারণ এগুলো অ্যাকচুয়ালি প্রত্যেকটা বিটের উপর কাজ করে। সো এন্ড অপারেশনে যেটা হয় যে এই যে এখানে বি আর সি দুইটা নাম্বার নিলাম, সো এন্ড অপারেশনটা আমাদের সি প্রোগ্রামে দেখতে এরকম থাকে, সি, তারপর ওর অপারেশনটা এরকম দেখতে থাকে, এক্সোর অপারেশনটা এরকম, লেফট শিফট অপারেশনটা এরকম, রাইট শিফট অপারেশনটা এরকম। সো এখানে হলো বি আর সি এর মধ্যে এন্ড অপারেশন হচ্ছে এবং তাদের রেজাল্ট আমরা এতে স্টোর করতেছি। সিমিলারলি এটার যদি তাইলে আমরা রিস্ক বিয়ের কোডটা দেখি, আমাদের এই দুইটা সোর্সের মধ্যে এন্ড অপারেশনটা হচ্ছে। সো এই দুইটা সোর্স যদি এই দুইটা রেজিস্টারে থাকে, সো তাদের মাঝখানে এন্ড অপারেশন হবে, এবং এ যদি X19 রেজিস্টারে স্টোর হয়, তার মানে আমাদের ডেস্টিনেশনটা হবে এটা। সো এখানে যদি একটা দুইটাই ভেরিয়েবল, একটা যদি কনস্ট্যান্ট হয়ে যেত তখন আমরা এন্ড আই ইউজ করতাম, তখন আমাদের এই ধরেন যে আমাদের এই সিটা হলো কনস্ট্যান্ট, তখন আমরা এই সিটাকে মুছে একটা কনস্ট্যান্ট এই জায়গায় হয়তো ইউজ করতাম, যে ও এন্ড 4 এই ধরনের কিছু একটা ইউজ করতাম। তার মানে 4 আর বি ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা তাদের মাঝখানে এন্ড অপারেশন হচ্ছে, তো তখন আমরা এন্ড আই ইউজ করতাম, এটাকে ইউজ করতাম। আচ্ছা, সো এরকমভাবে বাকি লজিক্যাল অপারেশনগুলোর ক্ষেত্রেও আমাদের সি কোডে এই সিম্বলগুলো ইউজ থাকবে। যেরকম আমাদের সিতে যদি এরকম বি ও এন্ড সি থাকে, তখন আমরা বুঝবো যে বি আর সি এর মধ্যে এন্ড অপারেশন হচ্ছে। আবার যদি বি ওর সি থাকে, তখন আমরা বুঝবো বি আর সি ভেরিয়েবলের মধ্যে অর অপারেশন হচ্ছে। সো সিমিলারলি আমাদের শিফট লেফট, শিফট রাইট, এদের চিহ্নটা হলো এরকম থাকে। সো এটা যদি একটা উদাহরণ দেখি, এটার মানে কি যে আমাদের যে বি ভেরিয়েবলের ভ্যালুটা, ওটাকে আমরা 4 ঘর লেফটে শিফট করতেছি। যদি আমরা এরকম দিতাম, তার মানে ছিল বি ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে ওটাকে আমরা 4 ঘর রাইটে শিফট করতেছি। তো শিফট লেফটেরও এই সবগুলো অপারেশনই আই আই টাইপ ফরম্যাট, আই টাইপ আর আর টাইপ, মানে এই পাশের গুলা হলো আর টাইপ আর এই পাশের গুলা হলো আই টাইপ। সো আই টাইপ আর আর টাইপ আর কি, এই দুই ধরনের ফরম্যাট। এটা হলো আর টাইপ আর এটা হলো আই টাইপ। আচ্ছা, সো শিফট লেফটের ক্ষেত্রে আমরা এখানে যেহেতু একটা কনস্ট্যান্ট ইউজ করছি, সো আমরা আই টাইপের ফরম্যাটটাকে ইউজ করতেছি। এখানে আমি যদি চিন্তা করি, এ হলো X19 আছে আর বি হলো X20 আছে। সো এটা দিয়ে বোঝাচ্ছে X20 রেজিস্টারে যে ভ্যালুটা আছে ওটাকে আমরা 4 ঘর লেফট শিফট করছি আর স্টোর হয়েছে X19 এ। সো আমরা অ্যাকচুয়ালি শিফট লেফট আর শিফট রাইট এই দুইটা নিয়ে আরো বিস্তারিত একটু পড়বো। সো শিফট লেফট হওয়া মানে কি, যে আমাদের যে আমি ধরে নিলাম আমার কাছে একটা 8 বিটের নাম্বার আছে, 8 বিটের নাম্বার। সো আমি এখানে 8 বিটের নাম্বার, আমি 8 এর বাইনারি বের করলাম, নাম্বারটা 8 বিটের এবং আমার ভ্যালুটা আমি নিতেছি 8। সো 8 বিটের নাম্বার মানে 8টা বিট থাকবে। সো আমাদের 8 এর বাইনারি হলো 1000। সো সামনে 4টা 0 বসায় আমি একটা 8 বিটের নাম্বার বানাইলাম।
সো লেফট শিফট করা মানে যদি আমি বলি এক ঘর লেফট শিফট করা বা এক বিট লেফট শিফট করা, এটার মানে হলো যে প্রত্যেকটা বিট যেখানে ছিল তার পজিশন থেকে এক ঘর বামে সরে যাওয়া। সো এই প্রথম বিটটা সরে যাবে 2 নাম্বার পজিশনে, সেরকমভাবে 2 নাম্বারটা সরে যাবে 3 নাম্বার পজিশনে, এরকমভাবে সরতে সরতে লাস্টের যে বিটটা আছে ওটা আমরা আমরা হারায় ফেলবো, ওটা চলে যাবে একদম ভ্যানিশ হয়ে যাবে, কারণ লাস্টের আগেরটা লাস্ট পজিশনে আসবে। সো এরকম এক বিট করে সরানো বা এক ঘর সরানোর কারণে আমাদের লেফটের রাইটের দিকে একটা পজিশন খালি হবে, এটাকে আমরা নর্মালি 0 দিয়ে অ্যাসাইন করে দিই। সো এই যে আমি শিফট করার পরে এই 8 এর বাইনারিকে এক বিট লেফট শিফট করার পরে বা এক ঘর লেফট শিফট করার পরে আমাদের নতুন যে বাইনারিটা আসলো, যে এই যে নতুন যেটা আসলো, এটার ডেসিমেল ভ্যালু হলো 16। সো এই 16কে যদি আমি আবার এক ঘর লেফটে শিফট করি, তারপরে এটা চলে আসবে এই পজিশনে, এটা চলে আসবে এই পজিশনে, এখানে এদিকে একটা জায়গা খালি হবে। সো আমাদের এরকম হয়ে যাবে 0 0 0 0, এই একটা একটু এদিকে সরে যাবে, তারপর একটা 0, তারপর একটা 0, এরকম লাস্টেরটা হারায় ফেলবো আমরা। সো এদিকে একটা ঘর খালি হয়েছে, এখানে একটা 0 দিয়ে দেবো। সো এটার যদি আমরা ডেসিমেল বের করি, এটা হলো 32। সো আমরা এই প্যাটার্নটা থেকে বুঝতেছি যে আমরা কোনো একটা নাম্বারকে যদি লেফটে শিফট করি, আমরা বুঝতেছি যে আমরা কোনো একটা নাম্বার নিয়ে যদি শুরু করি, ওকে যদি এক ঘর লেফটে শিফট করি, সো ওর যে ভ্যালুটা ছিল ওইটা, ওর 8 ছিল, আমরা এটাকে দ্বিগুণ পাইতেছি। সো প্রতিবার আমরা 2 গুণ করে আমাদের ভ্যালুটা 2 গুণ করে বেড়ে যাচ্ছে। পরের বার আবার শিফট করার কারণে এই 16 থেকে আমরা পাইতেছি 32। তার মানে আমাদের যে নাম্বারটা আছে ওটাকে আমরা যত ঘর লেফটে শিফট করব, ধরেন আমরা প্রথমবার এক ঘর লেফটে শিফট করছি তাই 2 হয়েছে, পরের বার এই 8কে যখন আমি 2 ঘর লেফটে শিফট করব তখন এটা হয়ে গেছে এরকম 32, তার মানে এটা 2 স্কোয়ার হয়ে গেছে। 8 into 4 is equal to 32। তার মানে আমরা যদি কোনো একটা নাম্বারকে নেই এবং তাকে i বার লেফটে শিফট করি, তাহলে নতুন যে নাম্বারটা আসবে, আমরা যদি কোনো একটা নাম্বারকে নেই এবং i বার লেফটে শিফট করি, তাহলে যে নতুন নাম্বারটা আসবে সেটা হলো আগের যে নাম্বারটা ছিল সেটা ইন্টু মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার i। তার মানে প্রতিবার যেহেতু দ্বিগুণ হচ্ছে, i বার লেফটে শিফট করলে এটা 2 টু দি পাওয়ার i গুণ হবে। সো নতুন নাম্বারটা হবে আগের নাম্বারটা 2 টু দি পাওয়ার i গুণ, যেখানে i দিয়ে বোঝাচ্ছি আমি কত বিট শিফট করেছি বা কত ঘর লেফটে শিফট করেছি। যেরকম এখানে 8 এর বাইনারি 8কে যখন আমি এক বিট শিফট করছিলাম সেটা 16 হয়েছিল, 2 বিট শিফট করে সেটা 32 হয়ে যাচ্ছে। তার মানে আমরা যদি লেফট শিফট করি, আমাদের যে এই যে লেফট শিফট অপারেশনটা, এই যে শিফট লেফট লজিক্যাল, এটা যদি করি এই অপারেশনটা করার পরে এখানে যে ভ্যালুটা আসছে সেটা সেটা কত দিয়ে মাল্টিপ্লাই হবে, যতবার লেফটে শিফট করলাম ততবারের সাথে 2 টু দি পাওয়ার 4, যদি আমি 4 বার করি তাহলে 2 টু দি পাওয়ার 4, 3 বার করলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু আগের যে নাম্বারটা ছিল x20 তে যেটা ছিল, এটা হবে আমাদের নতুন নাম্বারটা। সো আমাদের নিউ নাম্বারটা আগের নাম্বারে 2 টু দি পাওয়ার i গুণ হয়ে যাবে। i হলো যে আমরা যতবার শিফট করেছি বা যত বিট লেফটে শিফট করেছি। সিমিলারলি আমরা যদি রাইটের ক্ষেত্রেও চিন্তা করি, আমাদের একটা নাম্বার 8 আছে, 8 এর বাইনারিটা আমরা লিখে দিই 0 0 0 0 1 0 0। সো আমরা যদি এটাকে রাইট শিফট করি, তার মানে আমরা প্রত্যেকটাকে এক ঘর রাইটে সরাচ্ছি। সো প্রথমটা যাওয়ার কোনো জায়গা নেই, ও হারায় যাবে। সো 2 নাম্বারটা প্রথমটার পজিশনে চলে আসবে। এভাবে সবগুলা এক বিট করে রাইটে শিফট হয়ে যাবে। এটা এখানে চলে আসলো, এটা চলে আসবে এখানে, এটা চলে আসবে এখানে, এই 0টা। তো এরকম ভাবে এইদিকে আমাদের একটা ঘর খালি হয়েছে, এটা আমরা 0 দিয়ে অ্যাসাইন করে দিচ্ছি। সো আমি যদি এটার বাইনারি বের করি, এটা ডেসিবেল বের করি, এটা ডেসিবেল হবে 4। আবার এটাকে যদি এক বিট শিফট করি, তাহলে এটা সিমিলারলি এটা আবার এই ঘরে চলে আসবে এখানে প্রথম পজিশনে, তারপরে 1, তারপরে 0, তারপরে 0 0,
0 0 একটা ঘর খালি হয়েছে, এই জায়গায় আমরা আবার 0 দিয়ে অ্যাসাইন করে দেব। এটা হলো 2 এর বাইনারি। সো আমরা দেখতেছি আমরা যতবার রাইটে শিফট করব তত ততবার কি 2 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। আমরা প্রথমবার রাইটে শিফট করার কারণে 8 2 দিয়ে ভাগ হয়ে গেছে 4। আমরা 4 কে আবার রাইটে শিফট করার কারণে এটা 2 দিয়ে ভাগ হয়ে গেছে 2। আমরা যদি কোনো একটা নাম্বার 8 কে তমবার রাইটে শিফট করি, এখানে যেরকম 2 বার শিফট করছি, তাহলে সেটা হবে 2 টু দি পাওয়ার i দিয়ে ভাগ হয়ে যাবে। নতুন নাম্বারটা যেটা হবে সেটা হবে আগের নাম্বারটা 2 টু দি পাওয়ার i ভাগ। সো এখানে এই আমাদের নতুন যে নাম্বারটা হবে সেটা কি হবে, নিউ নাম্বারটা হবে। আমাদের যে ওল্ড যেটা ছিল সেটাকে 2 টু দি পাওয়ার i দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা। যেরকম এখানে আমরা 8 দিয়ে শুরু করছিলাম, আমরা এটাকে যদি 2 বার রাইটে শিফট করি সেটা 2 হয়ে যাচ্ছে। প্রথমবার শিফট করার কারণে 4, পরে আরেকবার শিফট করার কারণে 2। সো 8 কে যখন আমি 2 টু দি পাওয়ার 2 দিয়ে ভাগ করব সেটার ভ্যালু হলো 2। সো আমাদেরকে যদি বলে কোনো একটা নাম্বার x দেওয়া আছে, ওকে আমি 5 বার রাইটে শিফট করলাম, নতুন নাম্বারটা কত হবে, 2 টু দি পাওয়ার 5, x ভাগ 2 টু দি পাওয়ার 5। আচ্ছা, সো এই জিনিসগুলো আমাদের এখানে আলোচনা করছে যে আমাদের শিফট লেফট শিফট রাইট এই 2 ধরনের অপারেশন আছে, আবার এন্ড ওর এক্সোর এই অপারেশনগুলো আছে লজিক্যাল অপারেশনের মধ্যে। শিফট অপারেশন নিয়ে একটু ডিটেলস আলোচনা করছি আমরা, যে শিফট লেফট করলে আমাদের যে যে পজিশনটা খালি হয় এটা আমরা 0 দিয়ে ফিল আপ করি, এবং নতুন যে রেজাল্টটা পাই সেটা কি হয় যে i বিট শিফট করলে আমাদের নতুন রেজাল্টটা হয় কি, আগের যে ভ্যালুটা ছিল এটা 2 টু দি পাওয়ার i মাল্টিপ্লাই। আচ্ছা, সিমিলারলি রাইট শিফটের ক্ষেত্রেও সেম, যে আমরা রাইট শিফট করার সময় যেটা করি যে আমাদের যে লাস্টের পজিশন যেটা খালি হচ্ছিল সেটাকে আমরা 0 দিয়ে অ্যাসাইন করে দিই। সো আমাদের নাম্বারটা কি হয়, আগের নাম্বারের 2 টু দি পাওয়ার i ভাগ, আগের যে নাম্বারটা ছিল তার 2 টু দি পাওয়ার i ভাগ। এটার মানে কি যে আমরা i বার রাইটে শিফট করেছি। আচ্ছা, সো আমাদের অনেক এখান থেকে কিছু কোয়েশন আসে, যে আমাদের একটা কোয়েশন আসছিল এরকম পরীক্ষায়, ধরেন যে এরকম একটা চিন্তা করেন যে আমাদের একটা নাম্বার আছে a ইকুয়াল টু, এই ধরনের একটা অপারেশন আছে বা এই ধরনের একটা এক্সপ্রেশন আছে a ইন্টু 64। সো আমাদের b এর সাথে 64 গুণ করে এই রেজাল্টটা এতে স্টোর করা লাগবে। সো এখানে আমরা মাল্টিপ্লিকেশন অপারেশন করতেছি। আমরা এই পর্যন্ত যত অপারেশন শিখছি, যে এখানে কিছু লজিক্যাল অপারেশন দেখলাম, তারপর উপরে আরো কিছু এন্ড সাবট্রাকশন এই ধরনের অপারেশন দেখলাম। সো আমরা এই পর্যন্ত যতগুলো অপারেশন শিখছি তার মধ্যে এই মাল্টিপ্লিকেশন অপারেশনটা নাই। সো আমরা মাল্টিপ্লিকেশন অপারেশনটা আমাদের কোর্সে শিখবো না। সো তাহলে আমরা মাল্টিপ্লিকেশন এই কাজটা আমরা তাহলে কিভাবে করব। সো আমরা একটু আগে দেখছি যে এটা একটু যদি চিন্তা করেন যে এটা মানে কি b ইন্টু 2 টু দি পাওয়ার 6। আচ্ছা, 64 মানে 2 টু দি পাওয়ার 6। আচ্ছা, একটু আগে আমরা দেখছি আমরা কোনো একটা নাম্বার যদি নেই, কোনো একটা নাম্বারকে যদি আমরা লেফট শিফট করতে থাকি সেটা দ্বিগুণ করে বাড়তে থাকে প্রতিবার। সো আমরা যদি i বার লেফট শিফট করি সেটা হলো 2 টু দি পাওয়ার i গুণ হয়ে যায়। সো আমরা এই b কে 64 দিয়ে গুণ করা যে কথা, b কে যদি আমরা 6 বার লেফট শিফট করি এই ভ্যালুটা অ্যাকচুয়ালি সেম ভ্যালু আসবে। b কে 64 দিয়ে গুণ করলে যে ভ্যালুটা আসবে, কারণ আমরা জানি কোনো একটা নাম্বারকে যদি আমরা i বার বা 6 বার লেফটে শিফট করি সেটা নতুন নাম্বারটা হয়ে যাবে ওই নাম্বারটা ইন্টু 2 টু দি পাওয়ার 6 বা 2 টু দি পাওয়ার i গুণ। সো আমাদের যে এই মাল্টিপ্লিকেশনটা আমরা চাইলে অ্যাচিভ করতে পারি লেফট শিফট দিয়ে। সো আমরা এটা লেফট শিফট করতে পারি। সো কোয়েশ্চেন আমাকে অবশ্যই বলে দিবে যে a আর b কোন রেজিস্টারে আছে। ধরে নিলাম a আছে x19 এ আর b আছে x20 তে। আমি যদি এটা লিখি x26, এটার মানে হলো কি এই যে x20 বা b কে আমরা 6 বার লেফটে শিফট করছি এবং রেজাল্টটা x19 বা এতে স্টোর হয়েছে। সো 6 বার লেফটে শিফট করা যে কথা, b কে আমরা
যদি 2 to the power 6 দিয়ে গুণ করি বা 64 দিয়ে গুণ করি একই রেজাল্ট আসবে। সো আমাদের এই ধরনের মাল্টিপ্লিকেশন জিনিসগুলো আমরা চাইলে স্ল্যাশ শিফট দিয়ে অ্যাচিভ করতে পারবো। সিমিলারলি যদি এটা ভাগ থাকতো তাহলে আমাদের কি করা লাগতো, বি ভাগ 64 থাকতো। সো আমরা এটাকে চিন্তা করতে পারি এরকম, বি ভাগ 2 to the power 6, তার মানে পুরো একটা নাম্বারকে আমরা 2 to the power 6 দিয়ে ভাগ করা যে কথা, ওই নাম্বারটাকে 6 বার রাইটে শিফট করা একই কথা, ওটা আমরা কি শিফট রাইট অপারেশন দিয়ে করতে পারতাম। ওকে, সো এখানে একটা জিনিস বলছে যে এই যে আমরা একটা নাম্বারকে আই বার রাইটে শিফট করলে সেটা 2 to the power i দিয়ে ভাগ হয়ে যায়, মানে নতুন নাম্বারটা হয় যে আগের নাম্বারটা 2 to the power i ভাগ। সো এই যে আমরা এই প্রপার্টিটা বললাম, এটা ততক্ষণ পর্যন্তই ট্রু যতক্ষণ পর্যন্ত আমরা যে নাম্বারটাকে ভাগ করতেছি ওই নাম্বারটা একটা আনসাইন্ড নাম্বার। সো আনসাইন্ড নাম্বার মানে কি, আমরা দেখছিলাম আমাদের নাম্বারগুলো হলো দুই ধরনের হইতে পারে, যে সাইন্ড, আনসাইন্ড, আনসাইন্ড। সো সাইন নাম্বার কারা, যাদের যাদের অ্যাকচুয়ালি পজিটিভ নেগেটিভ এই দুইটা প্রপার্টি থাকতে পারে, যেরকম একটা +8 যেরকম থাকতে পারে -8ও থাকতে পারে, +8 যেরকম থাকতে পারে -8ও থাকতে পারে। সো সাইন নাম্বার পজিটিভ হইতে পারে নেগেটিভও হইতে পারে। সো সাইন নাম্বারের যদি বাইনারিটা আমরা লিখি, যে এই 8-এর বাইনারি যদি আমরা লিখি 00001000, এখানে যে 8 বিটের নাম্বার চিন্তা করলে লাস্টের যে বিটটা এটাকে আমরা বলি সাইন বিট, সাইন বিট। সো এই সাইন বিটটা 0 হওয়া মানে নাম্বারটা পজিটিভ। সো আমরা যদি -8 এর কথা চিন্তা করি, এটার 2's কমপ্লিমেন্ট বের করলে আসে -8 এর ভ্যালুটা। সো -8 হলো 00, এটা 2's কমপ্লিমেন্ট আমি করতেছি 1 1 1 1 1। সো এটা হলো যে -8 এর বাইনারি। সো -8 এর বাইনারি থেকে দেখতেছি যে আমাদের যে লাস্টের যে সাইন বিটটা এটা 1, তার মানে এটা একটা নেগেটিভ নাম্বার, এটা দেখেই বোঝা যাচ্ছে। সো সাইন নাম্বারের লাস্টের বিটটা অলওয়েজ 1 হয় যদি নাম্বারটা নেগেটিভ হয়, আর যদি নাম্বারটা পজিটিভ হয় তাহলে 0 হয়। আনসাইন নাম্বারের ক্ষেত্রে এই ধরনের কোনো প্রপার্টিস নাই, ওর সবটাই পুরাটাই ভ্যালু থাকে, তার মানে ওর জাস্ট আমরা ভ্যালুটা নিয়ে চিন্তা করি, ওর সাইনটা আমরা চিন্তা করি না। সো আমরা যদি একটু দেখি যে আমাদের এই যে -8 আছে, ওকে যদি আমি রাইট শিফট করি, সো রাইট শিফট করা মানে এই 0তমটা যেটা মানে প্রথম যেটা ছিল এটা হারায় যাবে, এর পরেরটা এই জায়গায় চলে আসবে 0 0 1 1 1 1 1 1। সো লাস্টে আমাদের একটা ঘর খালি হয়েছে। আমরা পড়ছিলাম ক্লাসে যে সাইন নাম্বার যেগুলো হয় ওদের সাইন এক্সটেনশন করা লাগে, বা যখন আমরা শিফট করি তখন আমাদের লাস্টের বিটটা কি হবে বা লাস্টের যে পজিশনগুলো খালি হবে এগুলা কি দিয়ে ফিল আপ হবে, এটা ডিপেন্ড করে নাম্বারটা কি। যদি নাম্বারটা পজিটিভ নাম্বার হয় তাহলে আমরা অলওয়েজ 0 দিয়ে ফিল আপ করে দিব, যদি নাম্বারটা নেগেটিভ নাম্বার হয় তাহলে আমরা অলওয়েজ যে সাইন বিটের যে বিটটা, ওই বিটের যে 1 থাকলে ওই 1 দিয়ে আমরা ফিল আপ করে দিব। সো আমরা অলওয়েজ সাইন বিটটা দিয়ে ফিল আপ করে দিব। সো নেগেটিভ নাম্বারগুলা অলওয়েজ 1 দিয়ে ফিল আপ হবে, ফাঁকা পজিশনগুলা। সো এটা থেকে আমরা দেখতেছি যে আমাদের যে প্রপার্টিটা ছিল, আমরা কোনো একটা নাম্বারকে রাইটে শিফট করলে সেটা অর্ধেক হয়ে যায়, কিন্তু এটা থেকে আমরা দেখতেছি যে এই নাম্বারটা কি -4 হয়েছে, অ্যাকচুয়ালি এটা তো -4 না, বা অর্ধেক হয়নি অ্যাকচুয়ালি। এটার যদি এটার চিন্তা করে যে এটা অ্যাকচুয়ালি আরো একটা বিট বেড়ে গেছে। সো যেগুলা সাইন নাম্বার ওদের যেহেতু এক্সটেনশনটা অলওয়েজ যে সাইন বিট যেটা ওইটা দিয়ে হয়, মানে ফাঁকা পজিশন যেগুলা খালি হয় আমাদের রাইট শিফট করার পরে হায়ার অর্ডার বিট যেগুলা খালি হয় ওগুলো আমরা 1 দিয়ে ফিল আপ করে দিই যদি নাম্বারটা নেগেটিভ নাম্বার হয়। সো ওই ক্ষেত্রে আমাদের যে প্রপার্টিটা ছিল, আমাদের নতুন নাম্বারটা আগের নাম্বারের 2 to the power i দিয়ে ভাগ হয়ে যাবে যদি আমরা i বার শিফট করি, এই প্রপার্টিটা আর হোল্ড করবে না।
সো এখানে এটাই বলছে যে এই নতুন নাম্বারটা আই দিয়ে 2 টু দি পাওয়ার i দিয়ে ভাগ হয়ে যাবে বা ডিভাইড হয়ে যাবে, মানে নতুন নাম্বারটা হবে আগের নাম্বারটা 2 টু দি পাওয়ার i ভাগ। এই প্রপার্টিটা হোল্ড করবে শুধু যদি আনসাইড নাম্বার হয় বা শুধু যদি পজিটিভ ভ্যালুটা নিয়ে আমরা কাজ করি। এই পেজগুলাতে এত তেমন কিছু বলার নাই, এটা আমরা সবাই জানি যে আমাদের এখানে হলো যে x10 আর x11 এই দুটো রেজিস্টার হলো সোর্স রেজিস্টার, ওদের ভ্যালুটার মধ্যে অ্যাড অপারেশন হবে এবং এই অ্যাড অপারেশন হওয়ার পর রেজাল্ট x9 এ অ্যাসাইন হয়ে যাবে। সো x10 এ এই ভ্যালুটা আছে, এই যে এই ভ্যালুটা আছে এবং x11 এ এই ভ্যালুটা আছে। সো আমরা জানি অ্যাড অপারেশন গুলাতে যে দুইটা বিটেই যদি পজিটিভ, দুইটা বিটেই যদি 1 হয় তাহলে রেজাল্টটা 1 হয়, আদারওয়াইজ রেজাল্টটা 0 হয়। সো এখানে বিট ওয়াইজ অপারেশন হয়েছে 1, প্রথমটা 1 0, এই দুইটার এন্ড অপারেশন হয়ে 0 হয়ে গেছে। সো এরকম ভাবে লাস্টে যে 1 1 আছে এই দুইটা যেহেতু দুইটাই 1 তাই রেজাল্টটা 1। এরকম ভাবে আমাদের এই দুইটা x10 এবং x11 এর যে 64 বিটের একটা নাম্বার ছিল, এই দুইটা নাম্বারের মধ্যে এন্ড অপারেশন হয়ে এই রেজাল্টটা x9 এর মধ্যে অ্যাসাইন হয়ে গেছে। সিমিলারলি ওরের জন্য সেম, একজোরের জন্য সেম। একজোরের ক্ষেত্রে কি হয় যে যদি যে কোনো একটা 1 হয় তাহলে রেজাল্টটা 1 হয়। এটাও 0, এটার একজোর 1, এটার একজোর 1, এটাও 0। তার মানে এই যে দুইটা বিট আছে তার মধ্যে যে কোনো একটা 1 হইলেই জাস্ট 1, যদি দুইটাই সেম টাইপের হয় তখন রেজাল্টটা 0। সো এটার ক্ষেত্রে চিন্তা করলে এটারও সেম আগের মতোই, এই 0 1। সো এইটার একজোর করলে কি হবে, এই যে যেগুলা একই রকম এগুলার ক্ষেত্রে 0 হয়ে যাচ্ছে। সো এটা একটু দেখা লাগবে, এখানে কিছুটা বিট শিফট হয়ে নিচে সরে গেছে, এটাকে একটু ভালো মতো ঠিক মতো পজিশনে বসানো লাগবে। সো এটাই জাস্ট যে x10 আর x12 এর মধ্যে একটা একজোর অপারেশন হবে, একজোর অপারেশনে যদি দুইটা বিট সেম টাইপের হয় তখন রেজাল্টটা 0 হবে, আদারওয়াইজ যদি দুইটা বিট ডিফারেন্ট টাইপের হয় বা দুইটা আলাদা টাইপের হয়, যেরকম একটা 1 একটা 0 অথবা একটা 0 একটা 1, ওই ক্ষেত্রে আমাদের রেজাল্টটা 1 হবে। আচ্ছা, সো আমরা যেসব অপারেশন শিখেছি এই পর্যন্ত, জাস্ট এক্সপ্রেশন কিছু দেখছি যে এরকম a ইকুয়াল টু b প্লাস সি বা a ইকুয়াল টু বি লেফট শিফট রাইট শিফট, এই ধরনের কিছু লজিক্যাল অপারেশন এগুলা শিখছি। এগুলো ছাড়াও তো আমাদের সি কোড বা আমাদের যে হায়ার লেভেল কোডগুলো আছে ওগুলো তো অনেক কিছুই থাকে, যেরকম আমি যদি চিন্তা করি আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টস থাকে। সো আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টস থাকে, যেরকম আমরা কম বেশি সবাই জানি যে ইফ দিয়ে আমরা কন্ডিশন চেক করি। সো আমরা যারা পাইথন ব্যাকগ্রাউন্ডে আছি তারাও এটা জানি। সো আমাদের পাইথনে একটু ডিফারেন্ট সিনট্যাক্সটা, আমি সি এর সিনট্যাক্সটা একটু আলোচনা করে দিচ্ছি, যদিও এটা আমাদের সিলেবাসের অংশ না তারপরেও। সো আমরা সিতে এইভাবে লিখি যে ইফ, এখানে একটা লেফট প্যারেনথেসিস রাইট প্যারেনথেসিস থাকে, মাঝখানে কন্ডিশনটা থাকে, তারপর আমরা এখানে একটা লেফট কার্লি ব্রেসিস আর রাইট কার্লি ব্রেসিসের ভিতরে যদি আমাদের এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমরা এই ব্লকটা এক্সিকিউট করি, আদারওয়াইজ আমরা এই ব্লকটা এক্সিকিউট করি না। যদি আমরা এখানে একটা এলস স্টেটমেন্ট দিই, এটা দিয়ে বোঝায় যে আমাদের যদি এই ভিতরে কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমরা এটা এক্সিকিউট করব, আর যদি এটা ফলস হয় তাহলে আমরা এটা এক্সিকিউট করব। সো এটা ছাড়াও এই এলসটা অপশনাল, আমরা চাইলে নাও দিতে পারি। আবার এটা ছাড়াও এরকম আরেকটা আছে এলস ছাড়াও, ওটাকে বলা হয় এলসিফ। এলসিফের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম, যে আমাদের এলসিফ নামে আরেকটা আছে, যে আমাদের যদি ইফ কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমরা এটা এক্সিকিউট করব, আদারওয়াইজ আমরা এই অংশে চলে আসবো, এলসিফে এসে আমরা আরেকটা কন্ডিশন চেক করব, যদি ওইটা ট্রু হয় তাহলে আমরা এটা এক্সিকিউট করব। সো এটা হলো এরকম যে এটা যদি ট্রু হয় তাহলে এটা এক্সিকিউট করবে এবং পরে আর এটাকে চেক করবে না,
আর যদি এটা ফলস হয় তখন এখানে আসবে, এসে দেখবে এই কন্ডিশনটা ট্রু কিনা। যদি ট্রু হয় তাহলে এটা এক্সিকিউট করবে এই ব্লকটা। আদারওয়াইজ যদি আমরা একটা এলস দিই তাহলে দুইটাই যদি ফলস হয় তাহলে এই ব্লকটাকে এক্সিকিউট করব আমরা। সো এগুলো হলো কন্ডিশন স্টেটমেন্ট বা কন্ডিশনাল স্টেটমেন্ট, বা আমরা কন্ডিশন চেক করি যে ধরেন দুইটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলটা যদি এই ভেরিয়েবলের চেয়ে ছোট হয় তাহলে আমরা একটা কাজ করবো, নাহলে আমরা আরেকটা কাজ করবো, এই ধরনের। আবার আমাদের কিছু লুপসও আছে, সি সি প্লাস প্লাস সব ল্যাঙ্গুয়েজে কিছু লুপস আছে। লুপস কি, যে লুপগুলো আমরা ইউজ করি যে একটা কাজ বারবার করতে থাকি যখন, তখন আমরা লুপ ইউজ করি, বা একই কোড ব্লক বারবার না লিখে আমরা একটা লুপের ভিতরে লিখি। এতে যেটা হয় যে লুপটা যতবার এক্সিকিউট হয় ওই কাজটা ততবার হয়। সো অনেক ধরনের আমাদের লুপ আছে। একটা হলো হোয়াইল লুপ। যদি আমি চিন্তা করি হোয়াইল লুপে কি হয়, যে আমরা হোয়াইল কিওয়ার্ডটা লিখি, তারপরে এই ধরনের একটা ব্র্যাকেট দিই, এখানে যেটা লিখি এটা হলো কন্ডিশনটা। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই হোয়াইল লুপের ভিতরের যে কোডটা সেটা এক্সিকিউট হবে। যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে লুপটা ব্রেক করে বের হয়ে চলে আসবে, মানে কোডটার ভিতরে আর এক্সিকিউট করবে না। সো এই জায়গায় একটা কন্ডিশন থাকে, ধরেন কিছু একটা লুপ কোনো কিছুর উপর বেস করে এক্সিকিউট হচ্ছে, ধরেন যে এরকম আই ইজ লেস দেন 10। সো এই ক্ষেত্রে আমাদের যেটা হয়, হয়তো এই আইটা এখানে এই কোড ব্লকটা শেষ হলে, কাজ শেষ হলে এখানে আইটাকে আবার আমরা ইনক্রিমেন্ট করি বা ডিক্রিমেন্ট করি, যাই করি না কেন এটা কোডের যেটা পারপাস ওইটার উপর ডিপেন্ড করবে। সো এইভাবে আমরা আইটাকে চেঞ্জ করে এখানে প্রতিবার এসে কন্ডিশন চেক করি, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এটা এক্সিকিউট করি, আবার আইটাকে ইনক্রিমেন্ট করি, আবার কন্ডিশন চেক করি, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আবার এটাকে এক্সিকিউট করি। যদি কন্ডিশন কখনো ফলস হয় তাহলে আমাদের এই ব্লকটা থেকে বের হয়ে আমরা নিচ থেকে আবার এক্সিকিউশন শুরু করি, বা লুপটাকে ব্রেক করে আমরা নিচ থেকে আবার এক্সিকিউশন শুরু করি। এরকম ভাবে আরেকটা লুপ আছে সিতে, অন্য ল্যাঙ্গুয়েজেও আছে, সেটা কি ফর লুপ। সো এটার সিনট্যাক্সটা হলো এরকম, এখানে 3টা ব্লক থাকে। সো এই ফর লুপের ভিতরে এই জায়গায় থাকে কন্ডিশন চেকিং এর অংশটা, এটাকে বলা হয় কন্ডিশন চেকিং। আই ইজ লেস দেন 10 ধরে। আর প্রথম যে ব্লকটা এটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন করা। এখানে প্রথমে আমরা আই কে কোনো কিছু দিয়ে অ্যাসাইন করে নিই, ধরে যে আমি আই ইজ ইকুয়াল টু 0 দিয়ে অ্যাসাইন করে নিলাম। সো এই প্রথম ব্লকটাতে থাকে ইনিশিয়ালাইজেশন ব্লক। এখানে ধরেন যেটা দিয়ে আমরা ইটারেট করতেছি, যে ভেরিয়েবলটা, ওইটা প্রথমে আমরা কোনো একটা নাম্বার দিয়ে অ্যাসাইন করে নিই বা ইনিশিয়ালাইজ করে দিই। এখানে আই ইকুয়াল টু 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে নিলাম। এটাকে বলা হয় ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট ব্লক, বা আমরা যে ভেরিয়েবলটাকে দিয়ে ইটারেটটা করতেছি লুপে, ওইটাকে আমরা চেঞ্জ করি। এখানে ধরেন আই প্লাস প্লাস দিলাম, এটার মানে কি আইকে প্রতিবার 1 করে বাড়াচ্ছি। সো এটার এক্সিকিউশনটা যেভাবে হয়, যে প্রথমে আমাদের এই ব্লকটার ইনিশিয়ালাইজেশন হয়। সো প্রথমে আমাদের এই ব্লকটাতে ইনিশিয়ালাইজেশন হয়, তারপর আমরা কন্ডিশন চেক করি, দেখি যে আই কি 10-এর চেয়ে ছোট কিনা। যদি ছোট হয় বা কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমরা এই ব্লকটাকে এক্সিকিউট করি। তারপর আমরা আবার এখানে যাই, এখানে যাওয়ার পর আমরা দেখি যে আইকে আবার 1 বাড়াই, তারপরে আবার এই কন্ডিশনটা চেক করি, আবার এই ব্লকটাকে যদি কন্ডিশন ট্রু হয় এই ব্লকটাকে এক্সিকিউট করি। তার মানে এই যে ইনিশিয়ালাইজেশন ব্লকটা, এটা শুধু লুপের শুরুতে একবারই এক্সিকিউট হবে, আর বাকি কোনো সময় এক্সিকিউট হবে না। সো প্রথমবার জাস্ট ইনিশিয়ালাইজ করব, তারপর লুপ কন্ডিশনটা চেক করব, ট্রু হলে এখানে এন্ট্রি করব, তারপরে এইখানে ব্লকটাকে এক্সিকিউট করব, তারপরে আবার গিয়ে ইনক্রিমেন্ট করব ইটারেটরটাকে, তারপরে আবার কন্ডিশন চেক করব। সো এই যে 3টা ব্লক, এটা লুপ আকারে বারবার এক্সিকিউট হইতে থাকে যতক্ষণ না আমাদের এই কন্ডিশনটা ফলস হচ্ছে। কন্ডিশন ফলস হলে আমরা লুপটাকে ব্রেক করে এখানে নিচ থেকে চলে আসি। সো আমাদের একটা জিনিস আমাদের জানতে হবে, যে আমাদের রিস্ক ভি অথবা সি যেটাই হোক না কেন, আমাদের কোডগুলো অলওয়েজ লাইন বাই লাইন এক্সিকিউট হয়, মানে প্রথমে এটা হয় তারপরে এটা হয়। সো জাম্প করে বা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, যেরকম এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এটাকে এক্সিকিউট করবে, আদারওয়াইজ জাম্প করে এখানে চলে আসবে। এটা তখনই পসিবল যখন জাস্ট কন্ডিশন চেকিং এর থাকে, বা আমরা বলি যে আমরা যদি এটা ট্রু হয় তাহলে এখানে যাব, অথবা অন্য জায়গায় যাব, বা ব্রাঞ্চিং এর ব্যাপার থাকে, যে আমরা ট্রু হইলে এক জায়গায় যাব,
আর ফলস, এরকম আমরা ছোটবেলায় ফ্লো চার্ট পড়ছিলাম যে এ যদি বি এর চেয়ে ছোট হয় তাহলে, যদি ট্রু হয় তাহলে এক জায়গায় যাব, আদারওয়াইজ অন্য জায়গায় যাব। এই ধরনের ব্যাপার স্যাপার থাকলেই আমরা জাম্প করি বা এক ব্লক থেকে আরেক ব্লকে যাই। আদারওয়াইজ আমাদের কোডগুলো অলওয়েজ লাইন বাই লাইন এক্সিকিউট হইতে থাকে, যে এখানে যে ইনস্ট্রাকশনটা থাকে এটা প্রথমে এক্সিকিউট হয়, এর পরের লাইনে যে ইনস্ট্রাকশনটা থাকে এটা প্রথম, তারপরে এক্সিকিউট হয়, এরকম সিরিয়াল অনুযায়ী এক্সিকিউট হইতে থাকে। এটা শুধু আমাদের হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজগুলো না, আমাদের যে রিস্ক বিয়ের যে আমাদের ইনস্ট্রাকশনগুলো আমরা দেখছিলাম ওইগুলো আমরা যখন লিখি, ইনস্ট্রাকশনগুলোও কি লাইন বাই লাইন এক্সিকিউট হইতে থাকে। ওকে, সো এইরকম আমাদের এক্সপ্রেশন ছাড়াও আমাদের এরকম কন্ডিশনাল স্টেটমেন্টস আছে, লুপ আছে। সো এগুলার রিজভি কোড কিরকম হবে বা এই অপারেশনগুলোর জন্য আমাদের রিজভিতে কি ধরনের ফরম্যাট আছে এগুলো আমরা এখন শিখব। সো আমাদের কন্ডিশনাল অপারেশনগুলা যেগুলো আছে ওগুলার রিজভি অপারেশন নেমগুলো এরকম। এটার মানে কি? ব্রাঞ্চ ইকুয়াল, এটার মানে হলো ব্রাঞ্চ ইকুয়াল। ব্রাঞ্চ ইকুয়াল, এই ব্রাঞ্চ ওয়ার্ডটা কোত্থেকে আসছে, যে আমরা একটু আগেই দেখাইছিলাম, আমরা যে ফ্লো চার্টটা শিখছিলাম এটার থেকে আমরা জানি যে ধরেন যদি এরকম থাকে এ ইকুয়াল বি, আমরা ইকুয়াল চেক করতেছি, যদি আর বি সমান হয় তাহলে আমরা আমাদের কন্ডিশনটা ট্রু হইলে একদিকে যাব আর ফলস হইলে অন্যদিকে যাব, আদারওয়াইজ আমরা এদিকে যাব। সো এটাকে বলা হয় ব্রাঞ্চ টেক করা, বা আমাদের কন্ডিশন ট্রু হইলে আমরা একটা ব্রাঞ্চকে টেক করব, আদারওয়াইজ অন্য ব্রাঞ্চকে টেক করব। সো এখান থেকে ব্রাঞ্চ ওয়ার্ডটা আসছে। সো ব্রাঞ্চ ইকুয়াল এটা একটা কন্ডিশনিং। সো কন্ডিশনিং সবগুলো অপারেশনের প্রথমেই বি থাকবে, তারপর ওই নামটা থাকবে। সো ইকুয়াল, সো এটা আমাদের সিতে আমরা এইরকম ভাবে দেখাই বা কোডে আমাদের এরকম থাকে। সো আমাদের যদি এরকম থাকে এ ইকুয়াল ইকুয়াল বি, সো এই অপারেশনটা আমরা চেক করব ব্রাঞ্চ ইকুয়াল এই অপারেশনটা দিয়ে রিস্ক বিতে। এরকম আরো আছে ব্রাঞ্চ নট ইকুয়াল, এটা হলো আমাদের সিতে আমরা এইভাবে নট ইকুয়াল অপারেশনটা চেক করি যে দুইটা নাম্বার ইকুয়াল না কিনা। সো এ নট ইকুয়াল বি, এইভাবে আমরা চেক করি। এরকম আরো অনেক ধরনের অপারেশন আছে, যেরকম গ্রেটার দেন, এটা হলো ব্রাঞ্চ গ্রেটার দেন, গ্রেটার দেন জিটি, লেস দেন, ব্রাঞ্চ লেস দেন, এরকম আরো আছে ব্রাঞ্চ গ্রেটার দেন ইকুয়াল, এটা হলো আমাদের গ্রেটার দেন ইকুয়াল যেটা দিয়ে চেক করি। তারপর আবার ব্রাঞ্চ লেস দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল। সো টিটা চেঞ্জ হয়ে জাস্ট একটা ই হয়ে যাচ্ছে। সো সবগুলা প্রায় কাছাকাছি। সো এই অপারেশনগুলো দিয়ে আমরা কি কন্ডিশনগুলো চেক করি, যে একটু আগে যেরকম দেখাইলাম আমাদের এই যে ইফ বা ব্লকগুলোর ভিতরে যে কন্ডিশনগুলো আছে, এই কন্ডিশনাল স্টেটমেন্টগুলো বা কন্ডিশনাল অপারেশনগুলো আমরা এই অপারেশনগুলো দিয়ে চেক করি। সো আমাদের এই অপারেশনগুলো, তার মানে ফরম্যাটটা আমাদের জানা লাগবে। এই ফরম্যাটটা হলো এরকম যে অপারেশনগুলো অলওয়েজ দুইটা সোর্সের মধ্যে হয়, যে এ আর বি সোর্স, এই সোর্স দুটা যদি সমান হয় তাহলে আমরা কন্ডিশন ট্রু, তাহলে আমরা একটা ব্লক এক্সিকিউট করব, আদারওয়াইজ আমরা অন্য একটা ব্লক এক্সিকিউট করব। সো এই দুইটা ভেরিয়েবল বা সোর্সের ভিতরে আমাদের একটা তুলনা হচ্ছে বা কম্পারিজন হচ্ছে। সো এই কম্পারিজনের অপারেশনগুলা ওরা দুইটা সোর্সের ভিতরে হয়। সো আমি যদি এদের ফরম্যাটগুলো দেখি তাহলে ধরেন যে আমি একটা নিলাম ব্রাঞ্চ ইকুয়াল, এটা হবে এরকম। সো এখানে ধরেন যে এ আর বি এর মধ্যে তুলনা করতেছে, তাহলে সোর্স ওয়ান আর সোর্স টু এই দুটার মধ্যে তুলনা হবে। এই দুইটা যদি ট্রু হয়, মানে এ আর বি যদি ইকুয়াল হয় তাহলে কন্ডিশনটা ট্রু। যদি আমাদের কন্ডিশনটা এখানে যে অপারেশনটা আমরা চেক করতেছি যে ব্রাঞ্চ ইকুয়াল, যদি ইকুয়াল হয় এ আর বি তাহলে আমরা এখানে জাম্প করব। সো আমাদের যদি এ আর বি এই দুইটা ভ্যালু যাদের মাঝখানে কম্পারিজনটা হচ্ছে তাদের মাঝখানে যে অপারেশনটা হচ্ছে এখানে ইকুয়াল অপারেশন হচ্ছে, এই দুইটা ভ্যালু যদি ইকুয়াল হয় তার মানে কন্ডিশনটা ট্রু, তখন আমরা এই L1 এ জাম্প করব। এটার মানে কি, যে ধরেন যে আমাদের একটা অপারেশন আছে ইফ এ আর বি, এ বি, আচ্ছা আমরা তো ইকুয়াল চেক করতেছি, সো আমরা এখানে একটা ইকুয়াল অপারেশন দিব। সো এ ইকুয়াল বি, এটা আমরা চেক করতেছি।
যদি এ ইকুয়াল বি হয়, বি যদি ট্রু হয়, তাহলে আমরা সিতে কি করতাম, যে এই ব্লকটা এক্সিকিউট করতাম। এটাই রিস্ক ভিতে এখানে বোঝাচ্ছে, যদি এ আর বি যদি ইকুয়াল হয়, তার মানে এই কন্ডিশনটা ট্রু হয়, তাহলে আমরা এখানে যাব বা এখানে জাম্প করব। এটাকে বলা হয় লেবেল। আমরা এখানে একটা লেবেল দিই। লেবেল মানে কি, যে আমরা কোন কোড ব্লকটাকে রান করব বা কোন কোড ব্লকটাকে এক্সিকিউট করব। তার মানে এই যে কোড ব্লকটা, এটার একটা লেবেল দিয়ে দিলাম L1। সো রিসভিতে এরকম লেবেল, এরকম তারপর একটা কোলন দেওয়া হয়। তার মানে যে কোড ব্লকটা আমরা এক্সিকিউট করব, তার আগে আমরা একটা লেবেলের নাম দিব এবং একটা কোলন সাইন দিব। সো আমরা যদি লিখি যে ব্রাঞ্চ ইকুয়াল এ বি L1, ধরেন এই জায়গায় আমি রিসভি কোডটা লিখতেছি, এটা তো সি এর কোড। সো আমি এরকম লিখতেছি, যদি এ আর বি ইকুয়াল হয়, তাহলে আমাদের যে কাজগুলা করার, যেরকম সিতে যদি এ আর বি ইকুয়াল হইতো, তাহলে আমরা এই ব্লকটাকে এক্সিকিউট করতাম, মানে এখানে যে কোডগুলা থাকবে ওদেরকে এক্সিকিউট করতাম। আদারওয়াইজ আমরা নিচের যদি এলস থাকতো, তাহলে এলস এটাকে এক্সিকিউট করতাম, না হলে নিচ থেকে আবার এক্সিকিউশন শুরু করতাম। সো রিসভিতেও আমরা যদি এরকম দুইটা ভ্যালু ইকুয়াল হয়, তাহলে আমরা চাইলে একটা কোড ব্লক এক্সিকিউট করতে পারি, বা আমাদের এখানে যে কোড ব্লকটা ছিল ওটার করেসপন্ডিং যে কোড ব্লকটা, এটা লিখতে পারি। ধরেন এই জায়গায় আমি L1 দিলাম। সো এরকম ভাবে এখানে করেসপন্ডিং কোড ব্লকটা এখানে লেখা আছে রিসভিত। সো আমি যদি লিখি ব্রাঞ্চ ইকুয়াল এ বি L1, এটা দিয়ে বোঝাবে যদি এ আর বি সমান হয়, তাহলে আমরা জাম্প করে এই লেভেলে চলে আসবো এবং এখানে যে কোড ব্লকটা আছে এখান থেকে এক্সিকিউশন শুরু করব। সো আমরা এই কন্ডিশনিং অপারেশনগুলো করার জন্য আমাদের এই অপারেশন নামগুলো ইউজ করি, এবং এই L1 একটা লেভেল, যে লেভেলগুলো রিসবি এর কোডগুলার তে লেবেলিং করা থাকে, যে কোন কোড ব্লকটার কোন একটা লেভেল আমরা নিজেদের ইচ্ছা মতো নাম দিই। এবং আমরা যদি বলি L1, তখন ও যদি এই কন্ডিশনটা ট্রু হয়, তখন জাম্প করে ওই লেভেলে চলে যায়, ওই লেভেল থেকে এক্সিকিউশন শুরু করে। আদারওয়াইজ যদি ফলস হয়, তখন নিয়ম অনুযায়ী আমাদের সব কোডেই লাইন বাই লাইন এক্সিকিউট করে। যদি ফলস হয়, তাহলে ও লাইন বাই লাইন পরের লাইনগুলো এক্সিকিউট করে যাইতে থাকে। আচ্ছা, সো আমরা যদি একটু দেখি যে আমাদের এখানেও উদাহরণ দিচ্ছে। সো আমরা তো জানি যে আমাদের রিসভিতে এরকম এ বি এরকম থাকে না, আমাদের সোর্সগুলা বা ভেরিয়েবলগুলো রেজিস্টার দিয়ে হয়। তো আমাদের যে দুইটা সোর্স যাদের মাঝখানে আমরা তুলনা করবো, ওদের দুইটা রেজিস্টার হবে, দুইটা রেজিস্টারের মাঝখানে তুলনা করবো, যে RS1 RS2। সো এই দুইটা রেজিস্টারের ভ্যালু যদি সমান হয়, তাহলে আমরা কোনো একটা লেভেলে যাব, আদারওয়াইজ আমরা সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট করে যাইতে থাকবো। সো এখানেও সেম জিনিস বলছে, যে যদি আমাদের কন্ডিশনগুলো ট্রু হয়, তখন আমরা একটা লেভেলে জাম্প করব বা একটা লেভেলে যাব, আদারওয়াইজ আমরা অলওয়েজ সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট করি। সো এখানে একটা উদাহরণ দিচ্ছে, যদি ইফ এই দুইটা ভ্যালু যদি সমান হয়, এই কন্ডিশনটা আমরা এভাবে লিখতে পারি রিস্কভিতে, যে এই রেজিস্টারটার ভ্যালু আর এই রেজিস্টারটার ভ্যালু যদি ইকুয়াল হয়, তাহলে আমরা এই লেভেলটাতে জাম্প করে যাব। এরকম আমরা নট ইকুয়ালও চেক করতে পারি, যে যদি কোনো দুইটা ভ্যালু ইকুয়াল না হয়, তখন আমরা কোনো একটা নির্দিষ্ট কোড ব্লক এক্সিকিউট করব। আচ্ছা, সো আমাদের এই নলেজ থেকে আমরা এখন এতটুকু যেটা দেখলাম, এই নলেজ থেকে আমরা এই কোডটার রিসবি লেখার চেষ্টা করব। সো আমরা যদি একটু এটা কোডটার রিসবি লিখি, আগে কোডটা লিখে নিই কি। সো আমরা এই কোডটার এই সি কোডটার রিসবি কোড লেখার চেষ্টা করব, যেখানে এখানে এই যে FGHIJ তারা স্টোর আছে X19 থেকে X23 এর মধ্যে। তো আমরা যদি এটা রিসবি কোডটা লিখতে যাই, এখানে এই ভেরিয়েবলগুলো স্টোর আছে এই রেজিস্টারগুলোতে। সো এখানে এরকম, যে I আর J যদি সমান হয়, তাহলে আমাদের এই কোড ব্লকটা এক্সিকিউট হবে, আদারওয়াইজ I আর J যদি সমান না হয়, তাহলে আমাদের এই কোড ব্লকটা এক্সিকিউট হবে। সো এটা যদি আমরা একটু রিজবি লিখতে যাই, প্রথমে আমাদের কন্ডিশনটা কি, I আর J যদি সমান হয়, তাহলে আমরা যদি সমান হওয়ার অপারেশন দিয়ে চেক করি, ব্রাঞ্চ ইকুয়াল, এরা যদি সমান হয়, এরা বলতে কারা, যে I আছে X22 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 এবং X23, এই দুজন যদি সমান হয়, তাহলে আমরা এই কোড ব্লকটাকে এক্সিকিউট করব। সো আমি লেভেলটার নাম দিলাম ইফ। আমার এখানে যে কোনো কিছু L1 L2
যা ইচ্ছা তাই দিতে পারবো, এটা আমাদের ইচ্ছা মতো একটা লেভেলের নাম দিতে পারবো। সো আমার ইফ লেভেলটাকে আমি এখানে রাখলাম, ইফ লেভেলটা এইদিকে, সো ইফ লেভেল এখানে। সো আমার ইফের ভিতরে বা এই 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 কন্ডিশনটা ট্রু হইলে আমি যেখানে জাম্প করব, মানে আমি এই কোড ব্লকটাকে এক্সিকিউট করতে চাই কন্ডিশনটা ট্রু হইলে, সো আমি কন্ডিশনটা ট্রু হইলে জাম্প করে আসবো এখানে, ট্রু হইলে বা দুইটা নাম্বার সমান হইলে আমি এখানে জাম্প করে আসবো। সো এই জায়গায় আমার এটার রিস্ক বি কোড থাকা উচিত। সো এটার রিস্ক বি কোড কি, যে জি আর এইচ এর যোগ হবে এবং রেজাল্টটা এফ এ স্টোর হবে। জি আর এইচ হলো x20 আর এফ x19। সো আমরা এডিশন করব, এডিশন x19 এ স্টোর হবে, x19 হলো এফ, কাদের মাঝখানে যোগ x20 এবং x21, এই দুইটার মাঝখানে যোগ হবে এবং এখানে ঢোকে। আচ্ছা, আর যদি এই কন্ডিশনটা ট্রু না হয়, তার মানে এই কন্ডিশনটা ট্রু না হয়, তার মানে এই জায়গায় জাম্প করবে না, তার মানে সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট করে যাইতে থাকবে। তার মানে কন্ডিশনটা ট্রু না হইলে আমাদের এটা এক্সিকিউট করার কথা, তার মানে এই কোডটা আমাদের এই জায়গায় লেখা লাগবে। সো এই কোডটা কি, যে আমরা একটা সাবট্রাকশন অপারেশন করব, কার মাঝখানে x20 আর x21, এই দুইটার সাবট্রাকশন হবে, রেজাল্টটা স্টোর হবে x19 বা এফ এ। ওকে, আচ্ছা। সো আমাদের যেটা হইলো, এখানে আমি যদি কোডটাকে আবার দেখি, আই আর জে যদি সমান হয়, এই দুইটা যদি সমান হয়, আমি জাম্প করে যাব এই জায়গায় ইফে। সো ইফ লেভেলটা এখানে, সো ইফের ভিতরে থাকবে এই কোডটা, সো এটা থাকবে। আর যদি সমান না হয় তখন আমি জাম্প করবো না, আমি সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট করব। সো আমি এখানে আসবো, তার মানে আমি এটাকে এক্সিকিউট করব, যে এখানে জি থেকে এইচ বাদ দিব, সাবট্রাক্ট করব এবং এফ এ স্টোর করব। আচ্ছা, এখন আমার কোয়েশ্চেন হলো যে এতটুকু করলেই কি আমাদের এইটার যেটা চাচ্ছি অ্যাচিভ, ওই গোলটাকে অ্যাচিভ করতে পারবো? এখানে দেখার একটা জিনিস, যে আমাদের কন্ডিশনটা যখন ট্রু হবে, x22 আর x23 সমান, তখন আমরা এই ব্লকটাকে এক্সিকিউট করতে চাই। সো কন্ডিশনটা ট্রু হলে আমরা এখানে চলে আসবো এবং আমাদের যেটা এডিশন অপারেশন এটা করছি। সো ঠিক আছে, তখন এটা এক্সিকিউট হওয়ার পরে, এটা এক্সিকিউট হওয়ার পরে পরের লাইনে যাবে, শেষ আমাদের, আর কিছু নেই, পরে যা কোড থাকবে ওগুলো এক্সিকিউট করবে। আর যদি আমাদের কন্ডিশনটা ফলস হয়, নিয়ম অনুযায়ী আমাদের এখানে জাম্প করা উচিত না, আমরা এটাকে এক্সিকিউট করব। কিন্তু আমরা তো জানি আমাদের কোডগুলো সিকোয়েন্সিয়াল এক্সিকিউট হয়। সো আমাদের কন্ডিশন ফলস হইলে আমরা এখানে জাম্প করব না, এটাকে এক্সিকিউট করব, আবার নিচের যা থাকবে সবগুলোকে এক্সিকিউট করব। আবার এখানে এসে পরবর্তীতে সিকোয়েন্সিয়ালে যখন আসতে থাকবো, এই জায়গায় ইফের এই অংশটাকেও এক্সিকিউট করে ফেলবো। সো কিন্তু এটা তো আমরা চাই না, আমরা চাই না কন্ডিশন ফলস হলে এটাও এক্সিকিউট হোক, এটা আমরা চাই না। আমরা চাই কন্ডিশন ফলস হলে জাস্ট এটা এক্সিকিউট হোক। কিন্তু আমাদের যেহেতু কোডগুলো সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট হয়, সো এটা এক্সিকিউট করার পরে ও এগুলো এক্সিকিউট করবে এবং লাইন বাই লাইন এক্সিকিউট করতে করতে এটাও এক্সিকিউট করে ফেলবে। সো আমাদের তার মানে এই জায়গায় একটা কিছু ব্যবস্থা করা লাগবে, যাতে করে এটা এক্সিকিউট, এই এলস এর কাজটা এক্সিকিউট করার পরে এখান থেকে জাম্প করে এদিকে চলে আসে এবং এই কোড ব্লকটাকে বাইপাস করতে পারে, বা এখান থেকে জাম্প করে এদিকে চলে আসতে পারে নিচে কোথাও। সো আমি এখানে নিচে একটা, আমার অনেক সর্দি লেগেছে, সো একটু প্লিজ এটাকে ইগনোর করবেন। আচ্ছা, সো আমি যদি নিচে একটা, মানে এখান থেকে জাম্প করে এদিকে চলে আসতে চাই এই কোড ব্লকটাকে এক্সিকিউট করার পরে, সো আমি যদি নিচে একটা লেবেল দিয়ে দিই এখানে এক্সিট নামে, এতে যেটা হবে, যে আমি একটা লেবেল দিলাম এক্সিট। সো আমি চাইলে এখান থেকে এখানে জাম্প করাইতে পারি কিভাবে, আমি নিজে একটা ইন্টেনশনালি একটা কন্ডিশনাল চেকিং দিলাম, সেটা কি x0 এক্সিট। এটা দিয়ে কি হইলো, যে আমার কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে তো আমি ইফ ব্লকে জাম্প করব না, আমি সিকোয়েন্সিয়ালি এটাকে এক্সিকিউট করব, যেটা এটার রিস্ক ভি। সো এটাকে এক্সিকিউট করার পরে আমি জানি আমার এলস ব্লক এক্সিকিউট হয়ে গেছে,
তখন আমি যদি এই কন্ডিশনটা লিখি, এটার মানে কি যে আমরা জানি এক্স জিরোতে জিরো থাকে, আর এক্স জিরো আর এক্স জিরো তো অলওয়েজ সমান। সো এই কন্ডিশনটা অলওয়েজ ট্রু হবে। তার মানে এক্স জিরো আর এক্স জিরোর মাঝখানে যদি ব্রাঞ্চ ইকুয়াল আমরা চেক করি, এক্স জিরো আর এক্স জিরো তো সমান, তার মানে এই কন্ডিশনটা ট্রু হবে। তখন আমরা জাম্প করে এক্সিটে চলে যাব। তার মানে আমরা এই ইফ ব্লকটাকে বাদ দিয়ে জাম্প করে আমরা এক্সিটে চলে আসছি। সো আমাদের এই ব্লকটা আর এক্সিকিউট হইল না। তার মানে আমাদের যেটা করার, আমরা যেটা উদ্দেশ্য ছিল, যেটা অ্যাচিভ করা, এটা আমরা অ্যাচিভ করতে পারছি। তার মানে আমাদের এটা দেওয়া লাগবে অলওয়েজ অবশ্যই, যে আমরা যে জায়গায় আমরা যে ব্লকগুলোকে বাইপাস করতে চাই বা ইগনোর করতে চাই, যেহেতু আমরা জাস্ট এই কন্ডিশনটা ফলস হইলে এলস ব্লকটাকে এক্সিকিউট করাইতে চাই। সো এই ব্লকটা এক্সিকিউট করার পরে আমাকে একটা জাম্প দিয়ে ইফ ব্লকটাকে বাইপাস করতে হবে বা ইফ ব্লকটাকে ইগনোর করতে হবে। আচ্ছা, সো এই এই যে আমি রিস্ক বের কোডটা লিখলাম, নট নেসেসারিলি সবাই এই মানে এই সি কোড সিকোয়েন্সটাকে এভাবেই রিস্ক বিতে করবে। এক একজন এক এক রকম করে করবে, সবার নিজের ইচ্ছা মতো করবে। যেরকম আমি যদি চাইতাম এখানে ব্রাঞ্চ ইকুয়াল স্টেটমেন্ট চেক না করে ব্রাঞ্চ নট ইকুয়াল চেক করতাম, তার মানে আই আর জে যদি সমান না হয়, x22 তে আই আছে, x23 এই দুটা যদি সমান না হয়, এই দুইটা সমান হইলে আমরা এই ব্লকটা এক্সিকিউট করতাম, আর সমান না হইলে আমরা এলস ব্লকটা এক্সিকিউট করব। সো এই দুইটা যদি সমান না হয় তাহলে আমরা কোথায় যাব? এলসে। আমি যদি এখানে একটা এলসের লেভেল দিই, এলসের ক্ষেত্রে কি হবে যে এলসে মানে বিয়োগ করা, তার মানে আমরা এখানে সাবস্ট্রাকশনের কাজটা করব, x19 এ স্টোর করব এবং x20 আর x21 এর মধ্যে বিয়োগটা হবে। আচ্ছা, সো আর যদি এই দুইটা সমান না হয়, মানে সমান না হয়, তখন তো আমরা এখানে আসবো। আর যদি এই দুটো সমান হয়ে যায় তার মানে এই কন্ডিশনটা ফলস হবে, তখন আমরা লাইন বাই লাইন এক্সিকিউট করবো। সো আমরা এই যে যোগের কাজটা, এই ইফের কাজটা এখানে করব, এডিশন x19 x20 x22 21, সরি। আচ্ছা, সো এখানে যেটা হলো যে এই দুটা যদি আই আর জে যদি সমান না হয় তাহলে আমরা এলস ব্লকে যাব, আর যদি সমান হয় তাহলে আমরা এইটা ইফ ব্লকেরটা এক্সিকিউট করব। তারপরে সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট হয়ে যাতে এই ব্লকটা এক্সিকিউট হয়ে না যায়, এই ব্লকটা এক্সিকিউট হয়ে না যায়, এই জন্য আমরা এই জায়গায় একটা জাম্প দিয়ে দিব, ব্রাঞ্চ ইকুয়াল, যেটা আমাদের ইন্টেনশনালি দেওয়া জাম্পটা, x0 এক্সিট নামে একটা লেভেলে জাম্প করব। এক্সিট লেভেলটা আমি দিয়ে দিলাম এখানে, নিজের এই নামটা আপনি ইচ্ছা মতো দিতে পারেন, এক্সিট। সো এখানে ছোট হাতের দিছি, এই জায়গায় ছোট হাতে দেওয়া উচিত। আচ্ছা, সো আমরা যে কোনো ভাবে চাইলে লিখতে পারি আর কি, যে কোনো সিকোয়েন্সে। সো এটা অ্যাচিভ করতে পারলেই হলো, সিতে আমি যেটা অ্যাচিভ করতে চাচ্ছি ওটা অ্যাচিভ করতে পারলেই হলো। আচ্ছা, সো এই হলো আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টগুলোর রিস্ক বিতে লেখা আর কি। সো এখানে দেখেন যে এই যে কন্ডিশনাল, যে আমরা কন্ডিশনাল যে অপারেশনগুলো শিখলাম, এগুলো ইউজ করে আমরা যে এক জায়গা থেকে আরেক জায়গায় বা একটা লেভেলে জাম্প করতেছি। ধরে যে এই জায়গায় এই কন্ডিশনটা ট্রু হইলে এই দুইটা যদি সমান হয়, এই দুটা সোর্সের ভ্যালু, তখন আমি লেভেল 1-এ জাম্প করতেছি। এই ধরনের কাজগুলোকে বলা হচ্ছে কন্ডিশনাল জাম্পিং। আর আমি যে এখানে ইন্টেনশনালি একটা জাম্প দিলাম, এটা হলো যে কোনো অ্যাকচুয়ালি কোনো কন্ডিশন, রিয়েলি কোনো কন্ডিশন চেক করতেছে না, ও নিজের সাথেই নিজেকে তুলনা করতেছে। এটা একটা ইন্টেনশনাল কন্ডিশন চেকিং, বা এটাকে বলা হচ্ছে আনকন্ডিশনাল জাম্প। এটা আমরা আনকন্ডিশনাল জাম্প আমরা এখানে ব্রাঞ্চ ইকুয়াল বা কন্ডিশনাল জাম্পিং এর অপারেশন দিয়ে এই গোলটাকে অ্যাচিভ করতেছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি আনকন্ডিশনাল জাম্পিং এর মতো কাজ করতেছে। সো আনকন্ডিশনাল জাম্পিং হলো যখন আমরা নিজের ইচ্ছা করে জাম্পিং দিই। আপনারা অ্যাসেম্বলিতে এই ধরনের দেখছেন যে জাম্প
JUMP জাম্প সাম প্লেস, ধরেন যে জাম্প L1, সো এটার মানে কি আপনি L1 এ জাম্প করেন, এটাকে বলা হচ্ছে আনকন্ডিশনাল জাম্পিং, যখন জাস্ট আমরা বলবো জাম্প করতে। সো এইটার অ্যাচিভ, এই জিনিসটাই আমরা এইভাবে অ্যাচিভ করতে পারি চাইলে। x0 এর সাথে x0 তুলনা করি, ইন্টেনশনালি আমরা একটা আনকন্ডিশনাল জাম্পিং এর মতো একটা সিচুয়েশন ক্রিয়েট করলাম। সো এই জিনিসটা এখানে লিখছে যে এটা হলো আনকন্ডিশনাল জাম্পিং বোঝায়, বা আনকন্ডিশনাল জাম্পিং এর মতো বোঝায়। তো এই ২ নাম্বার যে প্রসেসটা আমি করছি, এইভাবে ওরা এখানে এটাকে করছে। চাইলে আমরা ব্রাঞ্চ ইকুয়াল দিয়েও করতে পারতাম। আচ্ছা, সো এখন আমরা হলো যে আবার একটা লুপের উদাহরণ দেখব। সো এটা আমরা এখন সি কোডে দেওয়া আছে, এটা রিস্ক দিয়ে করার চেষ্টা করব। আগে সি কোডটা লিখে রাখি। আচ্ছা, এখানে আমাদের হলো একটা হোয়াইল স্টেটমেন্ট দেওয়া আছে, যেখানে এই সেভটা হলো একটা অ্যারে, যেটা একটা ডাবল ওয়ার্ড অ্যারে, মানে প্রত্যেকটা এলিমেন্ট ৮ বাইট করে। এই সেভ অ্যারেটা ডাবল ওয়ার্ড, তার মানে প্রত্যেকটা এলিমেন্ট ৮ বাইট করে। এগুলো আমাদের স্টেটমেন্টে, প্রবলেম স্টেটমেন্টে বলে দেওয়া আছে। এই সেভ অ্যারেটা, এই অ্যারেটার আই নাম্বার এলিমেন্টটার সাথে আমরা কে নামের ভেরিয়েবলটার একটা কম্পারিজন করতেছি। যদি এই সেভ অ্যারেটার আই নাম্বার এলিমেন্টটা বা আই ইন্ডেক্সের এলিমেন্টটা যদি কে এর সমান হয়, তাহলে আমরা এই লুপটাতে ঢুকবো এবং আই এর মান ১ বাড়াবো। সো যদি এই কন্ডিশনটা ট্রু হয়, তাহলে আমরা এই ব্লকটা এক্সিকিউট করব। আবার আমরা এখানে যাব, আবার দেখব যদি কন্ডিশনটা আবার ট্রু হয় ১ বাড়ানোর পরে, তারপর আমরা আবার এখানে ফেরত আসবো। ট্রু হলে এরকম ভাবে লুপটা এক্সিকিউট হইতে থাকবে। এখানে আই ভ্যালুটা স্টোর আছে x22 রেজিস্টারে, কে ভ্যালুটা স্টোর আছে x24 রেজিস্টারে, এবং যে এই যে অ্যারেটা আছে তার যে বেজ অ্যাড্রেসটা, বা তার এই যে অ্যারে যেটা আছে, এই অ্যারেটার যে স্টার্টিং অ্যাড্রেসটা, বেজ অ্যাড্রেসটা, সেটা x25 রেজিস্টারে স্টোর আছে। তার মানে x25 এ আমাদের যে ইনিশিয়াল লোকেশনটা অ্যারের, বা বেজ লোকেশন বা বেজ অ্যাড্রেস যেটাই বলি, ইনিশিয়াল অ্যাড্রেস, ওইটা স্টোর আছে। এবং আইতম এলিমেন্টটাকে আমরা চেক করতেছি, তার মানে ধরে নেই এর এই আইতম এলিমেন্টটা এখানে। সো আমাদেরকে আগে এই এর আইতম এলিমেন্টটাকে আগে আমাদের ফেচ করা লাগবে মেমোরি থেকে, বা লোড করা লাগবে। তারপর এই যে আইতম এলিমেন্টটা আমরা লোড করলাম মেমোরি থেকে, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটার সাথে কে এর তুলনা করা লাগবে। যদি সমান হয়, তাহলে আমরা এই ব্লকটাকে এক্সিকিউট করব। সো এই আইতম এলিমেন্টটা কিভাবে আমাদের মেমোরি থেকে লোড করা লাগে, এগুলো আমরা কোনো একটা অ্যারে কিভাবে মেমোরি থেকে লোড করব, কিভাবে স্টোর করব, এগুলো আমরা আগে পড়ছি। সো আমি আপাতত ধরে নিচ্ছি যে আমরা x9 এ আমরা লোড করে ফেলছি, এই এলিমেন্টটা লোড করে ফেলছি। তার মানে x9 এর ভ্যালুর সাথে আমরা কে এর ভ্যালুটার একটা কম্পারিজন করব। যদি তারা ইকুয়াল হয় বা কন্ডিশন ট্রু হয়, তাহলে আমরা এই ব্লকটাকে এক্সিকিউট করব। আমি যদি এটার রিসপি কোডটা লিখি। সো এখানে আমাদের ধরে নেই আমাদের একটা লুপ আছে, লুপ এটার নাম হোয়াইলও দিতে পারতেন, যা ইচ্ছা তাই দেন। সো আমি একটা দিলাম লুপ। সো আমাদের এখানে ব্লক আছে কয়টা, যে এখানে একটা ব্লক আছে, এই ব্লকটা যদি ট্রু হয় কন্ডিশনটা, এখানে কন্ডিশন চেক করব, তাইলে আমরা এই ব্লকটা এক্সিকিউট করব। আর যদি ফলস হয়, তাহলে আমরা বের হয়ে যাব এই লুপ থেকে। আদারওয়াইজ এই ব্লকটা এক্সিকিউট করার পরে আবার আমরা ব্যাক করে এই কন্ডিশনটা ট্রু কিনা এটা চেক করতে যাব। সো আমাদের লুপের প্রথমে একটা চেকিং হবে, যদি কন্ডিশনটা ট্রু হয়, তার মানে এই দুটা যদি সমান হয়, তাহলে লুপটাকে এক্সিকিউট করব। আদারওয়াইজ লুপ থেকে বের হয়ে যাব। আমি ধরে নিই আমাদের একটা এক্সিট নামের একটা লেভেল আছে। এটা আগেই ধরে নেওয়া লাগবে এরকম না, আমি মাথায় চিন্তা করতেছি যে কিভাবে করব। সো এই দুইটার আমি কন্ডিশনটা চেক করব। যদি এই দুইটা ট্রু, এই দুইটা যদি ইকুয়াল হয়, তাহলে আমার এই ব্লকটা এক্সিকিউট হবে। আদারওয়াইজ আমি এই ব্লকটা এক্সিকিউট না করে নিচে চলে আসবো বা লুপ থেকে বের হয়ে যাব। আমি যদি দেখি যে যদি ব্রাঞ্চ ইকুয়াল, অথবা আমি যদি চেক করি, যেভাবে ইচ্ছা করা যাবে, সমস্যা নেই, এক একজন এক একভাবে করবে। আমি যদি চেক করি যে যদি
এই দুইটা যদি সমান না হয়, এই দুইটা যদি সমান না হয়, x9 এ যেটা লোড করা আছে আর কে কোথায় আছে, কে আছে x24 এ, এরা দুইজন যদি সমান না হয়, আচ্ছা আমি আবার বলি যে আমি ধরে নিছি এই সেম আই বা সেম এর আই তুমি ইন্ডেক্সের ভ্যালুটা আমি x9 এ লোড করে নিছি, তারপর আমি চেক করতেছি। সো এটা আমি ধরে নিছি, একটু পরে কিভাবে লোড করা লাগে এটাও আমি এখানে কোডটা দেখাই দিব। আগে আমি জাস্ট কন্ডিশনিংটা কিভাবে চেক করবো আর লুপটা কিভাবে করবো এটার রিস্ক ভিটা দেখায় নিই। সো আমি ধরে নিয়েছি x9 এটাকে লোড করছি, সো এটার সাথে আমি এটা চেক করতেছি, যদি ওরা দুজন সমান না হয় তাহলে আমি লুপ ব্রেক করে এক্সিটে চলে আসবো, এক্সিটে চলে আসবো। আর যদি সমান হয়ে যায় তখন আমরা তো লাইন বাই লাইন এক্সিকিউট করবো। সো আর যদি সমান হয়ে যায় তো তখন আমরা এখানে ঢুকবো, এই জায়গায় এটাকে এক্সিকিউট করব। কি করব, আমরা আমাদের যে আই আছে তাকে এক বাড়াবো। আমাদের যে আই ভেরিয়েবলটা আছে তাকে এক বাড়াবো। আই স্টোর আছে x22 তে, x22 1। সো আমরা x22 বা i এর সাথে এক যোগ করে ওই ভ্যালুটা আবার i স্টোর করতেছি। এটা i প্লাস ইকুয়াল 1 দিয়ে এটাই বোঝায়। এটা মানে হলো i ইকুয়াল টু i প্লাস 1, মানে i এর সাথে এক যোগ করে ওই ভ্যালুটা আবার i স্টোর করতেছে। সো এখানে আমরা i এর ভ্যালু এক বাড়াইলাম। তারপর আমাদের তো এইটা বাড়ানোর পরে কাজ শেষ না, আমরা আবার ব্যাক করে লুপটা চেক করতে যাব। সো আমরা আবার এই জায়গায় এই দুটো করার পরে, মানে আমাদের কন্ডিশনটা যদি এরা দুইজন যদি সমান না হয় তাহলে আমরা এক্সিট করব, আদারওয়াইজ আমরা এই লাইনটাকে এক্সিকিউট করব এবং আমরা ব্যাক করে আবার লুপে ফেরত গিয়ে আবার কন্ডিশনটা চেক করব। সো এই জায়গায় আমাদের একটা আনকন্ডিশনাল জাম্পিং দেওয়া লাগবে। সেটা কি, যদি x0 আর x0 তো সমান হবে আমরা জানি, যদি এরা দুইজন সমান হয় তখন আমরা ব্যাক করব লুপে। তার মানে প্রতিবার আমরা এক বাড়ানোর পরে আমরা আবার কন্ডিশনটা চেক করার জন্য লুপ লেভেলটাতে ব্যাক করব। আবার এখানে চেক হবে, ওরা দুজন যদি সমান না হয় তাহলে এখানে এক্সিট করে ফেলবে, আদারওয়াইজ আবার এই জায়গায় আসবে, এটাকে এক বাড়াবে, আবার লুপে ব্যাক করবে, এটা চলতে থাকবে। আচ্ছা, সো এটা হলো আমাদের লুপটা চলতেছে। এখন আসি যে আমরা এই সেম বা এই যে আইতম ইন্ডেক্সটা কিভাবে লোড করব এটা আমরা আগে শিখছি, তারপর আমি একটু রিক্যাপ করে দিই। সো আমাদের ইনিশিয়াল অ্যাড্রেসটা বা বেজ অ্যাড্রেসটা যদি দেওয়া থাকে, বেজ অ্যাড্রেসটা যদি দেওয়া থাকে, সো আমরা টার্গেট অ্যাড্রেসটা কিভাবে বের করি, যে ধরে নিই আমাদের এখানে বলে দিছে যে প্রত্যেকটা এলিমেন্ট হলো 8 বাইট করে। সো প্রত্যেকটা স্লট বা প্রত্যেকটা এলিমেন্ট যদি 8 বাইট করে হয় তাহলে আইতম এলিমেন্টটা কতটুকু দূরে হবে বা অফসেটটা কত হবে, অফসেটটা কত হবে, আমাদের অফসেটটা হবে যে মানে আইতম এলিমেন্টটা বা অফসেটটা কতটুকু দূরে হবে বা আইতম এলিমেন্টটা কতটুকু দূরে হবে বা অফসেটটা কত হবে, সেটা কি, প্রত্যেকটা এলিমেন্ট যদি 8 বাইট হয় তাহলে আইটা এলিমেন্ট কতটুকু হবে, 8 ইন্টু আই বাইট দূরে হবে। আচ্ছা, সো তার মানে আমাদের টার্গেট অ্যাড্রেসটা কি হবে, আমাদের টার্গেট অ্যাড্রেসটা হবে আগের মতোই, আমরা এটা জানি। আমাদের বেজ অ্যাড্রেসের সাথে অফসেট যোগ করব, বেজ প্লাস অফসেট, আচ্ছা অফসেট যোগ করব। এই যে টার্গেট অ্যাড্রেসটা আমরা ক্যালকুলেট করলাম, এই টার্গেট অ্যাড্রেস থেকে আমরা যে ভ্যালুটা আছে ওইটা x9 রেজিস্টারে লোড করে নিব। আমরা জানি আমাদের লোডের যে ফরম্যাটটা সেটা এরকম থাকে, যদি আমরা x9 এ লোড করতে চাই তাহলে আমাদের ডেস্টিনেশনটা x9, এটাতে লোড করব। কোথায় কি লোড করব, পুরো অংশ থেকে লোড করব, অফসেট এবং আমাদের যে বেজ। এটার মানে কি, যে এটা ইন্টারনালি কিভাবে কাজ করে, যে ও ইন্টারনালি এই বেজ রেজিস্টারের যে লোকেশন এটার সাথে অফসেটটা যোগ করে আমাদের যে টার্গেট অ্যাড্রেস এটাতে আগে যায়, ওই জায়গা থেকে ভ্যালুটাকে রিড করে এনে x9 এ রাইট করে দেয় বা x9 এ ভ্যালুটাকে লোড করে নিয়ে আসে। আচ্ছা, সো আমাদের x9 এ এভাবে লোড করে আনা লাগবে। আমাদের বেজ যে অ্যাড্রেসটা সেটা দেওয়া আছে x25 এ, সো এই জায়গায় x25 হবে হওয়ার কথা। আর আমরা জানি যে আমাদের যে অফসেট যেটা এটা একটা কনস্ট্যান্ট হয় অলওয়েজ,
আমাদের এই ফরম্যাটে যে অফসেটটা সেটা একটা কনস্ট্যান্ট হয়। সো এই এই আই ফরম্যাটটা আমরা একটু আগে দেখছি যে আমাদের যে আই ফরম্যাটটা থাকে, এই যে আই ফরম্যাটটা আমরা একটু আগে দেখছি, আমাদের আই ফরম্যাটটা যে লোড যে অফসেটটা সেটা একটা কনস্ট্যান্ট হয় এবং এটার জন্য আমাদের আই ফরম্যাটে আলাদা একটা জায়গায় আছে। সো আমরা অফসেটটা কনস্ট্যান্ট ছাড়া কোনো কিছু ইউজ করতে পারবো না, অন্য যে কোনো কিছু ইউজ করতে পারবো না। এটা ওর ফরম্যাটেই যে ওর এখানে অফসেটটা একটা কনস্ট্যান্ট হবে এবং বেসটা একটা রেজিস্টারের মধ্যে স্টোর থাকবে, বেস অ্যাড্রেসটা, এটাকে আমরা বেস রেজিস্টার বলতেছি। আচ্ছা, সো এখানে যে সমস্যাটা হয়েছে সেটা হলো যে আমরা এই আমাদের যে অফসেটটা এখানে যে এটা হলো যে 8 × I, প্রতিবার প্রতিবার আমাদের আয়ের উপর বেস করে আমাদের অ্যাকচুয়ালি অফসেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ আমরা প্রতিবার আয়ের মানে ইন্ডেক্সটা চেঞ্জ হচ্ছে, এখানে আয়ের মানটা চেঞ্জ হচ্ছে এবং আয়ের উপর বেস করে আমাদের অফসেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো অফসেটটা কোনো কনস্ট্যান্ট না, এটার আয়ের উপর বেস করে চেঞ্জ হয় অলওয়েজ। সো আমরা যদি চিন্তা করি যে আমরা এই অফসেটটা কিভাবে ক্যালকুলেট করবো, তাইলে অফসেটটা কি ছিল যে আমাদের অফসেটটা আমরা ক্যালকুলেট করতেছিলাম। অফসেটটা হলো আমাদের যদি প্রত্যেকটা আইতম ইন্ডেক্সের অফসেটটা বের করতে যাই এবং প্রত্যেকটা এলিমেন্ট যদি 8 বাইটের হয় তাহলে আমাদের অফসেটটা হলো I × 8। কিন্তু আমরা তো জানি আমাদের কোনো মাল্টিপ্লিকেশন অপারেশন নেই, এটা একটু আগে আমরা দেখছি। সো এই মাল্টিপ্লিকেশনটা আমরা অ্যাচিভ করতে পারি কি দিয়ে? এই মাল্টিপ্লিকেশনটা আমরা অ্যাচিভ করতে পারি শিফটিং দিয়ে, শিফট লেফট দিয়ে। সো আমরা যদি এই আইকে, এই আই যে ভ্যালুটা ওকে যদি 3 ঘর লেফট শিফট করি তাহলে যে ভ্যালুটা পাবো সেটা অ্যাকচুয়ালি আমার I × 8 এর সমান। তো আমরা যেটা করতে পারি, আমাদের আই স্টোর আছে হলো x20 তে। সো আমরা যদি শিফট লেফট করি 3 ঘর, শিফট লেফট আই, এই এই অফসেটটাকে ধরেন যে আমরা x10 রেজিস্টারে স্টোর করতেছি এবং আমাদের যে আই আছে x22 তে, আইকে আমরা 3 ঘর লেফট শিফট করলে যে ভ্যালুটা পাবো I × 8 করলে অ্যাকচুয়ালি একই ভ্যালু পাবো। সো এই জায়গায় আমার অফসেটটা স্টোর হচ্ছে। সো আমরা অফসেটটা পেয়ে গেছি। সো আমরা কি চাইলে এখানে লোড এরকম এরকম লিখে দিতে পারবো x10 x25? এটা পারবো না, কারণ এটা আমাদের ফরম্যাটের বাইরে। আমাদের ফরম্যাটে অলওয়েজ এই জায়গায় একটা কনস্ট্যান্ট থাকা লাগবে। সো আমরা এখানে চাইলে একটা রেজিস্টার লিখে দিতে পারবো না। সো আমাদের যেটা করা লাগবে, তার মানে আমাদের এই জায়গায় একটা যেহেতু কনস্ট্যান্ট লাগে, আমরা আমাদের অফসেটটা যেহেতু একটা রেজিস্টারে স্টোর হচ্ছে, কারণ আমাদের অফসেটটা কোনো কনস্ট্যান্ট ভ্যালু না, এটা এর উপর বেস করে বারবার চেঞ্জ হবে। তার মানে আমরা এটাকে সরাসরি এইভাবে ইউজ করতে পারবো না। সো আমাদেরকে এখানে একটা ট্রিক করা লাগবে, যেটা যে আমরা যেটা করব যে আমরা এই যে এই যে ইকুয়েশনটা এটা ইউজ করব যে আমাদের যে বেজ রেজিস্টার, x25, এটার অফসেট না নিয়ে আমরা যেটা করব যে আমরা টার্গেটটাই আগে ক্যালকুলেট করে ফেলবো। টার্গেটটা ক্যালকুলেট করার উপায় কি? বেজ রেজিস্টারের সাথে অফসেট যোগ করলে আমাদের টার্গেট পজিশনটা চলে আসে। সো আমরা যেটা করতে পারি, এটা হলো আমাদের অফসেট, আমরা টার্গেটটা ক্যালকুলেট করতে পারি। আমরা কিভাবে টার্গেট ক্যালকুলেট করব? আমাদের যে বেজ রেজিস্টার x25, এটার সাথে আমরা অফসেটকে যোগ করব, তাহলে আমাদের এটা হয়ে যাবে, এই যোগফলটা হয়ে যাবে টার্গেট। ধরলাম এটাকে আমি আবার x10 এই স্টোর করলাম। সো এই x10টা এখন আমাদের টার্গেট অ্যাড্রেস হয়ে গেছে। সো আমরা এখন এই টার্গেট অ্যাড্রেসটা পেয়ে গেছি এই জায়গায়। সো এখন যদি আমি এই টার্গেট অ্যাড্রেস থেকে লোড করে নিই তাইলেই আমাদের কাজটা হয়ে যাচ্ছে। সো আমরা এই লোডটা কিভাবে করতে পারি? আমাদের টার্গেট অ্যাড্রেস থেকে লোড করা লাগবে। কোথায় লোড করব? আমরা x9 এ স্টোর করতেছিলাম লোডেড ভ্যালুটা। সো x9 এ আমরা স্টোর করব। কোত্থেকে? x10 থেকে। কত অফসেটে? 0 অফসেটে। এটার মানে কি? যে আমাদের যে x10 যে আমরা টার্গেটটা বের করে নিছি নিজেরা, এটার 0 অফসেট বলতে কি এই পজিশনটাই বোঝায়, যে এটার 0 অফসেট মানে কি এটার সাথে +0। তার মানে এই জায়গা থেকেই আমরা ভ্যালুটাকে লোড করে দিব। সো আগে যেরকম আমরা বেজ অ্যাড্রেসের সাথে এত অফসেট দূরে গিয়ে লোড করতাম,
এটা আমরা আগে ক্যালকুলেট করে আমরা পয়েন্টারটাকে এই জায়গায় নিয়ে আসলাম, যাতে করে আমরা জিরো অফসেট দিয়ে এই জায়গা থেকে লোড করে আমাদের ফরম্যাটটাও ঠিক থাকলো, আমাদের অ্যাচিভমেন্টটাও হয়ে গেল। সো তার মানে প্রতিবার আমরা যখন এখানে লুপ লুপে চেক করব যে লুপে এখানে কি ছিল, যে প্রতিবার আইতম ভ্যালুটাকে লোড করা লাগতো, তারপর এটাকে কে এর সাথে তুলনা দেওয়া লাগতো, তারপর এখানে আসা লাগতো, যদি ট্রু হইতো তাহলে এই কন্ডিশনটাতে কন্ডিশন মানে এই ব্লকটা এক্সিকিউট হইতো, তারপর আবার ব্যাক করে কন্ডিশনটাতে আমরা ফেরত যাইতাম। তার মানে প্রতিবার আমাদের অ্যাকচুয়ালি এই কন্ডিশনটা চেক করার আগে x9 কে লোড করে নেওয়া লাগবে। সো আমাদের এই যে আমরা কোডটা লিখলাম, এই কোডটা অ্যাকচুয়ালি আমাদের প্রতিবার এক্সিকিউট করা লাগবে। সো এই জায়গায় লুপের আগে আমাদের তো অ্যাকচুয়ালি x9 কে লোড করে নেওয়া লাগবে। সো এটা আমরা এইভাবে এখানে লোড করব। এই জায়গায় লুপটা আমি একটু উপরে দিলাম। সো এই পুরা যে কোডটা আছে, এই যে পুরা কোডটা আছে এটাকে আমরা তুলে নিয়ে এখানে বসায় দিচ্ছি, এখানে বসায় দিচ্ছি। একটু ছোট করে নিই। তো এখানে কি হইলো, এটা চাইলে আবার লিখে নিতে পারতাম, কন্ট্রোল জেড দিয়ে দিই। তার মানে আমাদের যে এই এই x19 এর তুলনা করার আগে বা এই কন্ডিশনটা চেক করার আগে অবশ্যই এইভাবে আমাদেরকে x19 কে লোড করে নেওয়া লাগবে। তার মানে এই তিনটা লাইন আবার এই জায়গায় আমাদের লেখা লাগবে। অ্যাকচুয়ালি এই তিনটা লাইন এই জায়গায় হবে। এটা স্কিপ করে আমি প্রথমে জাস্ট কন্ডিশন বা লুপের ব্যাপারটা দেখাচ্ছিলাম। সো এটাকে অবশ্যই আমাদের এখানে লিখে নেওয়া লাগবে x22 3। সো এর মানে কি, তারপরে এডিশন, তারপরে এখানে x22 হবে। সো যেটা করলাম আমরা, যে i কে আমরা 3 ঘর লেফটে শিফট করলাম, এর মানে হলো 8 ইন্টু i পাইলাম, সেটা অফসেটটা এখানে স্টোর করলাম। তারপর আমরা অফসেটের সাথে বেজ অ্যাড্রেসকে যোগ করলাম, অফসেটের সাথে এই অফসেটের বেজ অ্যাড্রেসের সাথে অফসেটকে যোগ করলে টার্গেটটা বের করলাম, এই টার্গেটটাকে আবার x10 এ স্টোর করলাম। x25 x10 যে অফসেটটা ছিল তার সাথে আমি বেজ অ্যাড্রেসকে যোগ করে টার্গেট বের করলাম। এরপর আমরা টার্গেটের যে ওই পজিশন ওটা থেকে লোড করে নিব, লোড করে নিলাম কোথায়, x9 যে রেজিস্টারটা ওটাতে লোড করে নিলাম 0তম অফসেট থেকে ওই টার্গেটের, কারণ আমরা অলরেডি টার্গেটে পয়েন্টারটা নিয়ে গেছি, ওইটা 0তম অফসেট থেকে আমরা লোড করে নিলাম। তারপর আমরা লোড করার পরে এখানে প্রতিবার আমাদের এই যে সেভ যে অ্যারেটা আছে তার আইতম এলিমেন্টটা আগে লোড করে নেওয়া লাগবে, তারপর আমাদের কে এর সাথে তুলনা দেওয়া লাগবে। যদি সমান না হয়, তারা দুইজন যদি সমান না হয় তখন আমরা এক্সিটে চলে যাব, আর যদি সমান হয় তখন আমরা আয়ের মান 1 বাড়াবো। আবার আমরা এই দুইটাকে আয়ের মান 1 বাড়ানোর পরে আবার আমরা লুপে ব্যাক করব, আবার আমরা আয়ের মান 1 বাড়ানোর পরে নতুন যে আয় সেই ভ্যালুটাকে আমরা লোড করে নিব এই তিনটা
লাইনের মাধ্যমে। তারপর আবার চেক করব, যদি সমান না হয় তখন আমরা এক্সিট করব, আদারওয়াইজ আমরা আবার আয়ের মান 1 বাড়াবো। সো এইভাবে আমরা লুপটা কি চেক করব। সো এই অ্যারের আমরা আগের ক্লাসেই পড়ছিলাম, জাস্ট এখানে একটা ট্রিক নতুন দেখলাম, সেটা কি যে অফসেট যেহেতু এখানে ভেরি করতেছে আয়ের উপর বেস করে, তার মানে আমরা সরাসরি এখানে অফসেট ইউজ করতে পারবো না। আগে আমাদের টার্গেটটা আমরা নিজেরাই আগে বের করে নিচ্ছি, তারপর 0তম অফসেট থেকে ওখানে আমরা লোড করতে পারবো চাইলে। সো এটাই, এই কাজটা এখানে করছে। সো এখানেও সিমিলারলি যে x22 যেটা আইকে লেফট শিফট করছে, মানে i ইন্টু 8 করছে। ঘর লেফট শিফট করা মানেই i ইন্টু 8, মানে i ইন্টু 2 টু দি পাওয়ার 3। তারপর বেজ অ্যাড্রেসের সাথে অফসেটটা যোগ করে টার্গেট অ্যাড্রেস বের করছে, ওই টার্গেট অ্যাড্রেস থেকে লোড করছে, ওই দুইটার মাঝখানে তুলনা করছে। যদি তারা সমান না হয় তাহলে আমরা লুপ থেকে ব্রেক করে চলে যাব, আদারওয়াইজ আমরা আয়ের মান 1 বাড়াবো। সো এইভাবে আমরা কন্ডিশন চেক করে আমরা লুপের কাজ টাজ করতে পারি।